যদি আমি মেইন পরীক্ষায় গিয়ে দেখি যে আমি মডেল টেস্টে দাগাতে পারতাম 150টা, কিন্তু মেইন পরীক্ষায় দাগাতে পারছি 120টা, তখন আমার ইনস্ট্যান্ট বুঝতে হবে যে প্রশ্ন কঠিন হয়েছে। আমরা একটা জিনিস জানি, এটা মোটামুটি বিসিএস এর একটা মিথ বলা যায়, যে বিসিএস এর কোনটা পড়বো তার থেকে কোনটা বাদ দিব এটা বেশি ইম্পর্টেন্ট। এবং আপনি যখন একটা পারা প্রশ্ন ভুল করতেছেন তখন কিন্তু আসলে 1.5 মার্ক খারাপ, 1.5 মার্ক কাটা যাচ্ছে। আপনি ওখানেই কিন্তু মোটামুটি কম্পিটিশন থেকে ছুটে যাচ্ছেন, লাইনে বাইরে চলে যাচ্ছেন। তো এই জার্নিতে আসলে এত কম্পিটিশন, 4 লাখ থেকে হচ্ছে প্রিলির কম্পিটিশন, অ্যান্ড ফাইনালি হচ্ছে যদি জেনারেল ক্যাডার বলতে হয় মাত্র 500 জনের মতো পায় বর্তমান প্রেক্ষাপটে। তো এই জার্নিতে আসলে এটা রিয়ালিটি মাইনেই নিতে হবে যে আমার সাকসেস রেট খুবই লো। তো সেই জায়গা থেকে আমার প্রিপারেশনে থাকতে হবে টপ নচ, আর পাশাপাশি বিসিএস হচ্ছে মেধাবী, ধৈর্যশীল, জিনিসটা হচ্ছে প্রেশার নিতে পারে, তাদের জন্য হচ্ছে এই বিসিএস। শীঘ্রই শুরু হতে যাচ্ছে 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল কিভাবে বিসিএস এর স্ট্র্যাটেজি গোছানো সম্ভব, আবার অনেকেরই প্রশ্ন ছিল বিসিএস এর প্রিলিমিনারি এবং লিখিত মিলে মাত্র 2 থেকে 3 মাস সময়ের মধ্যে কিভাবে বিসিএস এর প্রস্তুতিটা গোছানো সম্ভব। এই সব কিছু নিয়ে আলোচনা করার জন্য আজকে নিয়ে এসেছি বিসিএস এর দুজন নবীন কর্মকর্তাকে, যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন জনাব কাজিম রেজা চৌধুরী এবং জনাব হাসিবুল হোসেন মজুমদার শান্ত। ওনারা নিজেদের পরিচয় দিবেন। আমি মোহাম্মদ কাজিম রেজা চৌধুরী, আমি বর্তমানে কর্মরত আছি 43তম বিসিএস থেকে বিসিএস কর ক্যাডারে। তার পাশাপাশি আমি বিসিএস 44তম বিসিএস এ বিসিএস প্রশাসনের সুপারিশপ্রাপ্ত হয়েছি। ধন্যবাদ। আমি হাসিবুল হোসেন মজুমদার, আমি বর্তমানে কারিগরি শিক্ষা অধিদপ্তরে ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত, আর আমি সম্প্রতি 45তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। ধন্যবাদ। আচ্ছা, ওনাদের কাছে যাওয়ার আগে আমি আরেকটু জানিয়ে রাখি, ওনাদের দুজনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম বুয়েট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম চুয়েট। সো আপনাদের সাথে আমি আছি স্বাগত দাশগুপ্তা। আমি সড়ক ও জনপথ ক্যাডারে 43তম বিসিএস ক্যাডারে কর্মরত আছি, এবং বর্তমানে আমি অ্যাকচুয়ালি ট্রেনিংয়ে আছি। তো আমাদের দুইজন নতুন সহকর্মীর সাথে আমরা আলোচনা করব আজকে বিসিএস এর প্রস্তুতি নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়ারা। প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানাই বিসিএস এর এই সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এক মানে সাফল্যের শীর্ষে পৌঁছে যাওয়ার জন্য। তো আপনাদের কাছে জানতে চাইবো যে কেমন লাগছে। এটা হচ্ছে শান্ত ভাইয়ের কাছে প্রথমে প্রশ্ন, কারণ হচ্ছে উনি সদ্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আচ্ছা, এই দীর্ঘ যাত্রার কাঙ্ক্ষিত ফল পাওয়ার পর আসলেই স্বপ্নের মতোই মনে হচ্ছে। অপেক্ষাটা অনেক দীর্ঘ ছিল, অ্যান্ড ফাইনালি আমি প্রথম বিসিএস থেকেই হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত ক্যাডার পেয়ে যাই। তো সেই জায়গা থেকে খুব প্রাউড ফিল হচ্ছে। সো কাজিমের অনুভূতিটাও আশা করি সিমিলারই। জি, আমার জন্য আসলে একই রকমই বলা চলে। যদিও 43তম বিসিএস এর মাধ্যমে আমি একবার ক্যাডার হয়েছিলাম, তারপরেও 44তম বিসিএস এ যখন আবার নতুন করে সুপারিশপ্রাপ্ত হই এবং সেখানে যখন পছন্দক্রমের একটু উপর দিকের একটা ক্যাডারে আসে, সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় যদিও পছন্দক্রমটা, তারপরেও যখন নতুন করে সুপারিশপ্রাপ্ত হয়েছে তখন আবারও একই রকমই ফিল হয়েছে। আচ্ছা, খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমার নিজের এক্সপিরিয়েন্সও সেম। বিসিএস এ যখন প্রথমবার মানে মানুষজন রেকমেন্ডেড হয়, ওই ভালো লাগাটা হচ্ছে একটা ডিফারেন্ট একটা ভালো লাগা, মনে হয় যে স্বপ্নকে সম্ভবত হাত দিয়ে ছুঁয়ে দেখা হলো। আচ্ছা, আপনাদের কাছে প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, আমরা এটা জানি সবাই যে হচ্ছে বিসিএস একটা বিশাল জার্নি, মানে এটা জাস্ট একটা পরীক্ষা না। অন্য যে কোনো জবের জন্য যখন প্রস্তুতি নিচ্ছে মানুষজন ভাবলো যে একটা পরীক্ষা দিলাম হয়ে গেল, বা হলো না সমস্যা নাই পরবর্তী পরীক্ষা দেবো, কিন্তু বিসিএস হচ্ছে একটা বিশাল একটা জার্নি। তো এই যে বিশাল একটা জার্নি, এটার প্রস্তুতিটা যখন আপনি শুরুতে নিচ্ছিলেন তখন আপনার চিন্তা ভাবনাটা কি ছিল, বা আপনি কিভাবে গুছায় প্রস্তুতিটা নেবেন? এটা কি আপনি কি প্রথমে গুছায় রাখছিলেন, নাকি পরে গিয়ে মনে হলো গুছানো উচিত, নাকি আপনার শুরুটা কেমন ছিল? প্রথমে শান্ত ভাইয়ের কাছে, তারপর হচ্ছে কাজিমের কাছে জানতে চাই। আচ্ছা, যেহেতু আমি চুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি, তো আমাদের আসলে সিলেবাস এত হিউজ থাকে যে আমরা পাশ করার আগে ওইগুলা আসলে পড়ার সুযোগ হয়ে ওঠে না আর কি। তো সেই জায়গা থেকে আমিও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, কাজিমও সম্ভবত এটার সাথে অ্যাগ্রি করবে যে আমাদের যে সিলেবাস এটার সাথে বিসিএস এর সিলেবাস টোটালি ডিফারেন্ট একটা জনরা। তো সেখান থেকে আমি 4th ইয়ারে ডিসাইড করি যে আমি আসলে দেশেই থাকবো, আমি গভর্নমেন্ট জবই করব। তো সেই জায়গা থেকে আমার এইমটা ফিক্স হয়ে যায়, আমি প্ল্যান করি আমি পাশ করার পরেই আচ্ছা এটা নিয়ে আমরা কাজ করব। সো আমাদের হচ্ছে যে আমরা যখন ফাইনাল ইয়ারে ছিলাম, আমাদের জাস্ট ফাইনাল ইয়ারের 5টা এক্সাম বাকি, এর মধ্যেই চলে আসে করোনা, সম্পূর্ণ লকডাউনে চলে যাই আমরা।
তো সেই জায়গা থেকে দেখা যায় যেখানে আমরা 2020 সালের এপ্রিলে আমরা পাশ করে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার কথা, করোনার কারণে সেটা যে কমপ্লিট হয় 2021 সালের জুলাইয়ে। আচ্ছা। আমরা প্রায় 1 বছরের মতো পিছিয়ে যাই। তো সেখানে দেখা যায় লকডাউনে কিছু করার নেই, সো সমমনা 2-3 জন ফ্রেন্ড মিলে আমরা ডিসাইড করি আমরা বিসিএস জার্নিটা এখন থেকেই শুরু করি। আমরা সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তখন থেকে গুছানো শুরু করলাম। আমরা ডিসাইড করলাম যেহেতু আমরা এখনও পাশ করি নাই, তাহলে এখন আমরা যেই জিনিসগুলো মুখস্থ টাইপ দেখা যায় হচ্ছে ভোকাবুলারি বা হচ্ছে এক কথায় প্রকাশ, এই টাইপের যে জিনিসগুলো আছে, বিপরীত শব্দ, এই টাইপের যা আছে আমরা এগুলো শেষ করে ফেলি, যাতে পাশ করার পরে যে জিনিসগুলো পড়তে বেশি সময় লাগে না আমরা সেই জিনিসগুলো খুব কম সময় শেষ করতে পারবো। সো এইভাবেই আমার ভোকাবুলারি থেকে বিসিএস প্রিপারেশন শুরু, গ্রামার, এরপরে হচ্ছে বাংলা গ্রামার, এইখান থেকে আমি আসলে প্রিপারেশনটা গুছানো শুরু করি। তারপর দেখা যায় পাশ করার পরে হচ্ছে পুরা দমে হচ্ছে আমরা পড়াশোনা শুরু করি আর কি, বাকি যে জিনিসগুলো আছে। আচ্ছা, একই জিনিসটাই হচ্ছে আমি আবার একটু কাজিমের কাছে জানতে চাইবো। আমার জন্য আসলে মোটামুটি একই রকম। আমাদেরও আসলে লাস্ট যে সেমিস্টারটা সেটা আসলে করোনার কারণে একটু লেংদি হয়ে যায়। তো ওই যে ওই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেছিলাম। তো সমমনা যে বন্ধুদের কথা বলে আমারও ছিল, নাম না নিলেই নয়, তুর্য নামে আমার একটা ফ্রেন্ড ছিল, তন্ময় নামে একটা ফ্রেন্ড ছিল, রিহুন নামে একটা ফ্রেন্ড ছিল। তো আমরা মোটামুটি, আমি তুর্য তন্ময় একই ডিপার্টমেন্টে ছিলাম। তো আমরা 3 জন মিলে আসলে আলাপ করে করে পড়ালেখাটা শুরু করলাম। আর আমাদের মূলত টার্গেটটা ছিল এরকম যে যেহেতু আমাদের যে ডিপার্টমেন্টাল পোস্টগুলো আছে, ইঞ্জিনিয়ারিং যে চাকরিগুলো, আমাদের পাওয়ার প্ল্যান্টে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কিছু চাকরি আছে, সেখানে নন ডিপার্টমেন্টাল একটা পার্ট থাকে। তো আমরা একটু যখন স্টাডি করলাম দেখলাম যে সেখানে আসলে বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতি ওইটার সাথে মিলে যাচ্ছে, অনেকাংশে মিলে যাচ্ছে। উল্টো দেখা যাচ্ছে যে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিটা নিলে তা ওটা একটু বেশি, মানে একটু গভীরে যে পড়তে হচ্ছে, একটু ডিপ নলেজ নেওয়া লাগতেছে। তো ওইখান থেকে হচ্ছে পড়াশোনাটা শুরু করলাম। পরবর্তীতে রিহুন আমার বন্ধু, সেও আমার সাথে করেই বিসিএস করেই, এখন কর্মরত আছে 43তম বিসিএস এ। আর বাদ বাকি যে 2 জন বন্ধু, একজন আরএনপিএল এ চাকরি করছে আর একজন ইউনিলিভারে চলে গেছে। গন্তব্য এক একজনের এক এক জায়গায় চলে গেলেও আসলে শুরুটা এক জায়গা থেকে ছিল। আর অনেকাংশেই শান্ত ভাইয়ের সাথে মিলে যাচ্ছে এখানে আসলে। আচ্ছা, এটার সাথে আমি নিজেও এগ্রি করব। আপনাদের যখন পড়াশোনা শেষ হয় নাই, আমার হচ্ছে জাস্ট পড়াশোনাটা শেষ হয়েছে, আমি জবে ঢুকছি, কিন্তু হচ্ছে আমি আবার জব কন্টিনিউ করতে পারি নাই, কারণ হচ্ছে করোনার কারণে জব হচ্ছে হোল্ড হয়েছিল বা কাজ হচ্ছে হোল্ড হয়েছিল আর কি। তো ওই সময়টাতে আমি নিজেও হচ্ছে কিছুটা বিসিএস এর প্রিপারেশন শুরু করছিলাম আর কি। তো এই ক্ষেত্রে এসে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো, আপনারা যখন শুরু করলেন, যেমন আপনি বললেন যে আপনি ভোকাবুলারি, ব্যাকরণ দিয়ে শুরু করেছেন, আপনি হচ্ছে ওনাদের সাথে আলোচনা করে মোটামুটি দেখলেন যে বাকি পরীক্ষার সাথেও বিসিএস এর কিছু কমন সিলেবাস আছে, সেটা মিল করে হচ্ছে আপনি পড়া শুরু করলেন। তার মানে আপনি এগ্রি করছেন যে আমাদেরকে ফার্স্টে হচ্ছে সিলেবাসটা গুছাতে হবে এবং হচ্ছে গুছিয়ে একটা প্রস্তুতি হচ্ছে নিতে হবে। এই যে গুছিয়ে প্রস্তুতি নেওয়ারও একটা বিশাল একটা জার্নি। এখানে কি আপনাদের মনে হয়েছে যে আপনারা পড়াশোনা করছেন এবং এর মধ্যে হচ্ছে হারিয়ে যাচ্ছেন? আজকে পড়লাম, তারপর আবার কালকে গিয়ে ভাবলাম যে আচ্ছা কি করবো, বা পরশু গিয়ে মনে হলো যে আচ্ছা ঠিক আছে আমি তো ভুলে গেছি আগের দিনের পড়াটা, মানে এই জিনিসগুলো কি ফেস হয়েছে কিনা? হ্যাঁ, এই জিনিসগুলো তো ফেস হয়েছেই, যেহেতু মানে জিনিসগুলো একদমই নতুন ছিল। কিছু জায়গা তো বললাম যে হয়তো আমাদের যে এসএসসি এইচএসসি লেভেলে পড়ালেখা তার সাথে মিলে যায়, কিন্তু আবার কিছু জায়গা এরকম ছিল, যেমন আমি যদি ইংরেজি সাহিত্যের কথা বলি, এই জিনিসটা আসলে আমাদের কখনোই দেখা হয় নাই। ইভেন আমাদের যে স্কুল লেভেলের পড়ালেখা বা কলেজ লেভেলের পড়ালেখার মধ্যে ইংরেজি সাহিত্যের যে অংশটুকু আমরা বিসিএস এর জন্য পড়ালেখা করি, সেটার কোনো অংশই ওখানে ছিল না। বাংলা সাহিত্যের যে অংশটুকু আমরা স্কুল কলেজে পড়ে আসছি, হয়তো কিছু অংশ মিলে, কিন্তু আরো অনেক ডিপে যে পড়তে হচ্ছে, যে চর্যাপদ, তারপরে মধ্যযুগের যে ইয়াগুলো, আলাওলের সাহিত্য, এগুলো আমাদের আসলে এসএসসি ইন্টার লেভেল এগুলো আসলে ছিল না আমাদের। তো সেই জায়গাতে নতুন তো ছিলই, এবং নতুন জিনিস আমরা পড়বো এবং ভুলবো, এটা স্বাভাবিক। আমার কেসে যেটা হতো, আমি প্রচুর ভুলে যেতাম, ভুলে গিয়ে আমি হচ্ছে একটা ফ্রাস্ট্রেশনে থাকতাম এরকম যে আমি তো এত কষ্ট করে পড়লাম, অথচ 3-4 দিন বা 1 সপ্তাহ পরে দেখা গেলো ভুলে গেলাম। তখন আমার কাছে মনে হতো যে না আমাকে দিয়ে মনে হয় বিসিএস হবে না। তো আমি দেখলাম যে আপনাদের সাথেও হলো যে আমার মোটামুটি মিল আছে এই কেসে। তো এই ক্ষেত্রে আপনারা আসলে কি করতেন, বা এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা আসলে কি করতেন? আমি যেটা করতাম যে আসলে আমি ডিটারমাইন ছিলাম যে ইটস আ ওয়ান ওয়ে রোড, এখান থেকে ব্যাক করার কোনো ওয়ে নাই।
সো এনিহাও আমাকে কামব্যাক করতে হবে। ফ্রাস্ট্রেশন, হতাশা এটা নিত্যদিনের সঙ্গী ছিল। নিজেকে বোঝাতাম যে আসলে আমার পরিচিত বা আমার সিনিয়র অনেককেই দেখেছি যে কিভাবে তারা সফল হয়েছে, অ্যান্ড আমার মনে হয়েছে যে না, আমার দ্বারাও সম্ভব, অ্যান্ড এই পথটা আসলেই মধুর হবে না, এটা বন্ধুর হবে। সো সেই জায়গা থেকে হচ্ছে আমি চেষ্টা করতাম, নিজেকে মোটিভেট করতাম, মেডিটেশন করতাম, যতভাবে নিজেকে মোটিভেট করা যায় সেইগুলোই চেষ্টা করতাম আর কি। আচ্ছা, তাহলে একটা কমন কোয়েশ্চেন করি যে বিসিএস এর জন্য আপনারা দিনে কত ঘন্টা করে পড়াশোনা করতেন? হ্যাঁ, এইটা তো আসলে এভাবে এক্স্যাক্টলি আসলে হিসাব করে তো কখনো বলা যায় করা না, হয়নি। হ্যাঁ। তো যখন করোনা ছিল, লকডাউনে ছিল সবকিছু, তখন হয়তো পড়ালেখার পরিমাণটা একটু বেশি ছিল, যে হ্যাঁ এখন সময় আছে, সেরকম ভাবে কিছু করার নেই। এবং তার পাশাপাশি যেহেতু লাস্ট সেমিস্টার ছিল, লাস্ট সেমিস্টারটা মানে ইনডিফিনিট টাইমের জন্য আসলে দেখা গেছে যে কবে শুরু হবে আমরা জানতে পারতেছি না। তো তখন এই অনিশ্চয়তার সময়টুকুকে হয়তো একটু এলাবোরেটলি আমরা কাজে লাগাতে পারছি। কিন্তু যখন ক্লাস শুরু হয়ে গেছে তখন আসলে ওই যে ম্যানেজ করাটা এটা একটু টাফ হয়ে গেছিল, কারণ লাস্ট সেমিস্টারে আপনার থিসিস থাকে, আপনি তো জানেন। আপনি স্বাগত আপু হচ্ছে আমার ক্যাম্পাসে সিনিয়র, সো আপনি ভালো বলতে পারবেন, আপনিও জানেন যে আমি তো লাস্ট সেমিস্টারে পড়ি নাই এগুলো, আমি তো পাশ করার পরে গিয়ে যে বন্ধটা পাইছি তখন গিয়ে পড়া শুরু করছি। তো ওই জায়গা থেকে আমাদের জন্য যেটা হয়েছে যে, এবং আমরা যখন ওই লাস্ট সেমিস্টার যখন শেষ করলাম তখন এক নাগারে এতগুলো পরীক্ষা শুরু হলো, সব জমা পরীক্ষাগুলো নেওয়া শুরু হলো, যে ডিপার্টমেন্টাল পোস্ট গুলোতে, পাওয়ার প্ল্যান গুলোতে, অন্যান্য জায়গায় যে সরকারি চাকরিগুলো আছে। তখন গিয়ে একটা হতাশাও কাজ করে যে এতগুলো পড়া জমে আছে, এতগুলো পরীক্ষা দিতে হবে, প্লাস হচ্ছে যখন পরীক্ষা দিচ্ছি অনেক সময় পরীক্ষাতে আসলে আপনার রেজাল্ট পাওয়াটা মুশকিল, কারণ কম্পিটিশন অনেক অনেক কম্পিটিটর এখানে আসে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে সিভিল ইঞ্জিনিয়ারিং বল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মাদার ইঞ্জিনিয়ারিং গুলোতে এখন আসলে অনেক মানে স্টুডেন্ট থাকে আর কি, পাশ করে বের হয়ে আসে, এবং সেই জায়গাতে চাকরির বাজারে আসলে এটা একটু কম্পিটিটিভ হয়ে যায়। তো সেই জায়গাতে আসলে দেখা যাচ্ছে পরীক্ষা দিচ্ছি হচ্ছে না, আবার 3 বন্ধুর মধ্যে কারো হচ্ছে না, 4 এটা আরো বেশি চ্যালেঞ্জিং দেখা যাচ্ছে সবার লাইফ। আর এখনকার যে সময় ফেসবুক স্ক্রল করা মাত্র দেখা যাচ্ছে যে অন্যদের লাইফ অনেক হ্যাপেনিং, কংগ্রেচুলেশন দেওয়া হলো, হ্যাপেনিং লাইফ, সে হয়তো বাইরে চলে যাচ্ছে, এক একজনের এক এক রকম ক্যারিয়ার প্ল্যান থাকে। তো এই জিনিসপত্রগুলো যখন চোখের সামনে চলে আসতেছিল তো তখন একটু টাফ হয়ে গেছিল। তো পড়ালেখার সময়টা ওইখান থেকে বের করে আনা, এই যে ডিপ্রেশন বলেন বা হতাশা বলেন, সেখান থেকে টাইম বের করে আনা তখন একটু টাফ হয়ে গেছিল। তখন নিজেকে কিভাবে গুছাইছেন, বা ওই ক্রিটিক্যাল মোমেন্টে হচ্ছে যে আপনার জন্য কোন জিনিসটা মোটামুটি ইন্সপায়ারিং ছিল, বা কিভাবে তখন নিজেকে গুছিয়ে আনছেন? আসলে তখন চিন্তা করছি যে এটা লেগে থাকতে হবে প্রথম কথা, আর যেহেতু একসাথে কয়েকজন ফ্রেন্ড মিলে পড়ালেখার প্রস্তুতিটা নিচ্ছিলাম, তো একজন একজনকে সাপোর্ট করার চেষ্টা করতাম মানসিকভাবে, আর প্রশ্ন সলভ করা, প্লাস আমরা ভিডিও কলের মধ্যে বসে দেখা গেছে যে একজন একজনকে পড়া ধরতাম। যে জায়গাগুলো আমরা আগে পড়ে ফেলছি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে, তখন একজন একজনকে, খুব বেশি না হয়তো আধা ঘন্টার জন্য বসেছি, কিন্তু এই যে গল্প গুজব করছি, আড্ডা দিচ্ছি, তার মধ্যে পড়ালেখা করে ফেলতেছি। আপনাদের কি হচ্ছে যে এরকমটা মনে হয়েছে, যদি সাপোজ ওই সময়টাতে আজকে থেকে হয়তো আরো 1-2 বছর আগে, তখন যদি এরকম কোনো একটা অ্যাপস থাকতো যে আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বা আরো অন্যান্য ডিপার্টমেন্টাল বা বিভিন্ন যে জায়গায় পরীক্ষা হলো এই সকল প্রশ্ন অ্যানালাইসিস করে সে যদি আমাদেরকে একটা সাজেশন দিত যে আমাদের এই বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত, এগুলো মোর ইম্পর্টেন্ট, বা এই ধরনের পরীক্ষাতে হচ্ছে এই প্রশ্নগুলো বেশি আসে, এটা যদি আপনাকে তখন কেউ সাজিয়ে দিত, কোনো একটা অ্যাপসে যদি আপনাকে হেল্পটা করতো, তাহলে কি এটা আপনার জন্য আরো একটু বেশি হেল্পফুল হতো? এটা কি মনে হয়? এটা তো অবশ্যই, কারণ এআই ইউজ করা আমি শুরু করেছি হচ্ছে প্রায় 1-1.5 বছর ধরে। তো দেখা গেছে যে এখন আমি রিটার্নের কথা যদি বলতে যাই, তো বাংলার ক্ষেত্রে আমি গ্রন্থ সমালোচনা নিয়ে একটু অনেক চিন্তা ভাবনা করতাম। আমার মনে হতো যে এটা একটা জায়গা যেখানে সবাই একটু কম প্রিপারেশন নেয় বা এটা ফোকাস করে না, কিন্তু এই জায়গাটা মার্ক তোলার জায়গা। তো আমি অনেক জায়গায় অ্যানালাইসিস করে দেখলাম যে গ্রন্থ সমালোচনা কীভাবে লেখা যায়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি এআই যখন ইউজ করা শুরু করলাম, তখন দেখলাম যে আমি যেরকম প্যাটার্ন চাই এরকম প্যাটার্ন যদি আমাকে এআই দিয়ে দেয়, এআইকে আমি ইনপুট দিই, তাহলে ওরা ওই প্যাটার্নে সুন্দর করে একটা গ্রন্থ সমালোচনা সাজাই দিচ্ছে। তার মানে তখন আমি চিন্তা করলাম যে না, আসলে তো এটা তো অনেক ইফেক্টিভ, আমার টাইম বাঁচিয়ে দিচ্ছে। আবার হচ্ছে আমি যদি একটা যে কোনো বিষয়ে আমার এম্পিরিক্যাল ইস্যু, প্রবলেম সলভিং হচ্ছে, আমি বিভিন্ন পত্রিকার নাম দিয়ে বলি যে ওদের বেসিসে একটা অ্যানালাইসিস করে দাও, তখন সে করে দিচ্ছে। তো এখন যে জিনিসটা হচ্ছে এই এআই ইউজটা আমি শুরু করলাম রিটেন আর ভাইভাতে।
সো এটা যদি আমি প্রিতে করতে পারতাম তাহলে অবশ্যই আমি আরো বেনিফিটেড হতাম আর কি। রাইট, এটাই মানে হচ্ছে তখন তো হয়তো বা এই প্রচলনটা ছিল না। এখন যেমন স্মার্ট সহায় আমাদের জন্য এই জিনিসটা নিয়ে আসছে, তারা হচ্ছে একটা অ্যানালাইসিস করে দিচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বা অন্যান্য যে সকল পরীক্ষা হয়েছে এই সকল প্রশ্নের বেসিসে একটা অ্যানালাইসিস তারা দিয়ে দিচ্ছে যে কোন টপিকটা মোর ইম্পর্টেন্ট। তার মানে সেটার পড়াশোনাটা আমার আগে শেষ করতে হবে। আমি সাপোজ পিছায়ে পড়লাম এই হিসেবে যে আমি অনেক কিছু পড়ছি বাট ইম্পর্টেন্টগুলো আমি আসলে পড়ি নাই, এই বিষয়টাতে যাতে আমি পিছায় না থাকি, মানে এখানে হচ্ছে আমাদেরকে স্মার্ট সহায় হেল্প করছে আর কি। কিন্তু আমাদের সময় আমরা যখন পরীক্ষাটা দিছি তখন অ্যাকচুয়ালি স্মার্ট সহায় ছিল না। স্মার্ট সহায় আসছে বর্তমানে, হয়তোবা যারা 50তম বিসিএস পরীক্ষা দিচ্ছে প্রিলিমিনারি, বা ইভেন এই যে 49তম 48তম 47তম যারা দিয়েছে তাদের জন্য হচ্ছে স্মার্ট সহায় বেশ হেল্পফুল ছিল। এবং আপনারাও যখন এখানে জয়েন করবেন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনারা পড়াশোনা থেকে শুরু করে পরীক্ষা দেওয়া পুরো জার্নিটা বা পুরো প্রস্তুতিটা হচ্ছে আপনারা এই অ্যাপের মাধ্যমে নিতে পারবেন আর কি। আচ্ছা, পরবর্তীতে চলে আসি, সেটা হলো আমরা একটা জিনিস জানি, এটা মোটামুটি বিসিএস এর একটা মিথ বলা যায়, যে হচ্ছে এত বছর ধরে শুনে আসছি আর কি, যে বিসিএস এর কোনটা পড়বো তার থেকে কোনটা বাদ দিব এটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু বর্তমানের পার্সপেক্টিভে আবার দেখা যাচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষার পরপরই রিটেন পরীক্ষা হয়ে যায়, মানে 1 থেকে 1.5 মাসের মধ্যে হচ্ছে রিটেন পরীক্ষা হয়ে যায়। তাহলে এই কেসে কিন্তু আমি আসলে যদি অনেক কিছু বাদ দিয়ে ফেলি তাহলে তো সে আসলে একটা স্টুডেন্ট প্রিলিতে টিকলো কিন্তু সে তো তখন রিটেনে গিয়ে সে তো পিছায় পড়বে। তাহলে এই জিনিসটাকে ব্যালেন্স করে আপনারা কিভাবে পড়াশোনা করছেন? আচ্ছা, আমি যখন পড়াশোনা শুরু করলাম প্রিপারেশন, তো এই কথাটা আমি সবচেয়ে বেশি শুনছি যে কি পড়তে হবে আর কি বাদ দিতে হবে। আর এই জায়গায় আমি সবচেয়ে বেশি কনফিউজ ছিলাম, আমি বুঝতাম না কি বাদ দিতে হবে আর কি পড়তে হবে, এটা কিভাবে বাই করবো। সো এটা নিয়ে আমি অ্যানালাইসিস করতে যে হচ্ছে আমি প্রথমেই হচ্ছে সিলেবাসটা দেখলাম, এরপরে হচ্ছে আপনার সিলেবাসের সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা নিয়ে বসলাম। তখন যখন আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গোথও করতেছিলাম তখন আমি আসলে বুঝতে পারতেছিলাম যে আসলে না, এবার আমি আসলে ক্যাচ করতে পারতেছি যে না আসলে এগুলোই পড়তে হবে, এই টপিকটা টাচ করতেছে। আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিসটাই আপনাকে মূলত ট্র্যাকে তুলে দিছে। জি অবশ্যই, এটাই হচ্ছে যে আপনাকে একটা মানে ডিরেকশন দিয়ে দিছে যে আপনি কোনটা পড়বেন কোনটা বাদ দিবেন। মানে যে জিনিসটা হচ্ছে যে স্মার্ট সহায় আপনাকে অ্যাপে মানে অ্যানালাইসিসটা তারা হচ্ছে এআই ইউজ করে করতেছে, ওই অ্যানালাইসিসটা আপনাকে হয়তো বা নিজে হিউম্যান এটা আমার ম্যানুয়ালি করতে হচ্ছে, ম্যানুয়ালি ইনপুট করে হচ্ছে করতে হচ্ছিল, তখন এটা হচ্ছে আপনাকে স্মার্ট সহায় করে দিচ্ছে। তবে আমার মনে হয় কি এটার সাথে আরো একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, মানে এখন যদি সে প্রিলি এবং রিটেনের প্রস্তুতি একসাথে নিতে চায় তখন সে আসলে কি রাখবে কি বাদ দিবে এই অ্যানালাইসিসটা সে হচ্ছে কিভাবে করবে? তাহলে আমি আসলে এখানে ওই যে ভাই যেটা বললেন ওরকমই আমার প্রিপারেশনও একই রকম ভাবেই ছিল। তো আমি সাথে পাশাপাশি একটা জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে আমার যে অগ্রজরা ছিলেন, আমার ক্যাম্পাসের সিনিয়ররা যারা এই সিভিল প্রশাসনে সিভিল সার্ভিসে এসে কাজ করেছেন বা যাদের আগে সাফল্য আছে, ওয়ারেসি আপু কথা বলবো এবং মুআরিফুল্লাহ মারুফ ভাইয়ের কথা বলবো, এদের সাথে আমি সরাসরি কথা বলেছিলাম। এরা আমাকে অনেক গাইড করেছেন যে কিভাবে অ্যাট এ টাইম প্রিলিমিনারি এবং রিটেনের প্রস্তুতিটা নেওয়া যায়, যে কোন ইনফরমেশনগুলো আসলে আমার জন্য কমন। যে আপনি দেখবেন যে আগের যে সিলেবাসে আমরা পরীক্ষা দিয়ে আসছি সেই সিলেবাসে বাংলা রিটেনের ক্ষেত্রে বা ইংরেজি রিটেনের ক্ষেত্রে ইংরেজি সাহিত্যের জায়গা থেকে কিছু নাই। তো সেই জায়গাতে আসলে আমার ইংরেজি সাহিত্যে খুব বেশি ডেপথ থেকে যাওয়ার কি প্রয়োজন আছে কিনা এটা একটা প্রশ্ন হতে পারে। এবং সেখানে আমরা প্রিলিমিনারি পাস করার জন্য আসলে কতখানি ডিপে যে কতখানি ইনফরমেশন মনে রাখবো, মেমোরাইজ করে রাখবো। বাংলার ক্ষেত্রে বাংলা সাহিত্যের অংশ আছে কিন্তু সেটা কতখানি মার্ক ক্যারি করতেছে। বাংলা সাহিত্যতে যেমন হচ্ছে মাত্র 30 মার্কস হচ্ছে রিটেনে ক্যারি করে, এক্স্যাক্টলি, হ্যাঁ। আবার হচ্ছে যে 30 থেকে 35 মার্কস না সম্ভবত 15 থেকে 20 মার্কসের মতো হচ্ছে সে প্রিলিতে বহন করে। তার মানে ওর মার্কসটা যে আসলে খুব বেশি এমন না, তার মানে আমার এফোর্টটা হচ্ছে অতটুকুই হওয়া উচিত। এক্স্যাক্টলি, আমি যখন প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিচ্ছি তখন আমি অবজেক্টিভ একটা প্রশ্ন সেটা ফেস করার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু যখন রিটেন নিচ্ছি তখন আমাকে কিন্তু ডেপথে যে প্রিপারেশন নিতে হচ্ছে। সে জায়গায় যে তার থেকে বরং গ্রন্থ সমালোচনা, তারপর অনুবাদে কিন্তু অনেক মার্ক ক্যারি করে, যে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা, এবং সেটা বাংলাতেও ক্যারি করে ইংরেজিতেও ক্যারি করে। সো এই জায়গাগুলো কমন, যেখানে হচ্ছে আমি অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিতে পারলে আমার আসলে দুই জায়গাতেই কাভার হচ্ছে। এই জায়গাগুলোতে যখন আমি হিট করে পড়তেছি, যে আমি যখন অনুবাদ প্র্যাকটিস করতেছি, চেষ্টা করতেছি, পেপার পত্রিকা পড়তেছি, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়তাম। কারেন্ট অ্যাফেয়ার্স গুলোতে পড়ার কারণে দেখা গেছে যে পুরো মাসের একটা সামারাইজড যে খবরাখবর সেটা আমার কাছে চলে আসতো। তো
তা আমি তখন অ্যানালিটিক্যাল যে পাওয়ারটা সেটাকে বৃদ্ধি করার চেষ্টা করলাম, যে আমি যখন লিখবো আমার কাছে ইনফরমেশন আছে, কিন্তু সেটাকে সাজানোর জন্য, অ্যানালাইসিস করার জন্য কিভাবে লেখা যায়, কিভাবে একটু আউট অফ দ্য বক্স, কিভাবে আমি একটু অন্যরকম করবো লেখাটা। এইটা নিয়ে আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি প্রিপারেশন অল্প নিয়ে থাকেন তাহলে আপনাকে হচ্ছে আপনার খাতাটাকে স্ট্যান্ড আউট করতে হবে। আপনি অনেক লিখতে পারতেছেন না বা আপনার কাছে ইনফরমেশন অনেক বেশি নাই, তাহলে আপনাকে খাতাকে অন্যভাবে প্রেজেন্ট করতে হবে, যাতে মানে যিনি পরীক্ষক তিনি আপনার খাতাটা উল্টানোর সময় একটু হলেও থামেন, পড়েন একটু হলেও, যে আচ্ছা এই খাতাটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, কি লিখেছে একটু পড়ি। আপনি ম্যাপের ইউজ করতে পারেন, সেটাকে কিভাবে অ্যানালাইজ করবেন, সেই ম্যাপের মধ্যে চিত্র ফিগার আউট করে করে, যে আচ্ছা এই ভৌগোলিক এই পজিশনটা আমাকে কোন জায়গায় হেল্প করতেছে আন্তর্জাতিকের প্রেক্ষাপটে। আপনি যখন এই যে আন্তর্জাতিকের প্রেক্ষাপটে আমরা প্রিলিমিনারিতে পড়ি যে পানামা খাল, তারপর সুয়েজ ক্যানেল, এগুলো যখন পড়তেছি, এটা যদি কেউ ম্যাপে দেখিয়ে পড়তে পারে তাহলে আমার রিটেনের প্রিপারেশন হয়ে যায়, যে ওটা আশেপাশে কোন কোন দেশগুলো আছে আমি জানতে পারতেছি, এবং সেই দেশগুলোর হিস্ট্রিটা কি রকম ছিল, কত সালে এই যুদ্ধগুলো লেগেছে, আরব যুদ্ধগুলো হয়েছে, এগুলো তখন কিন্তু মানে একসাথে একটা কানেক্টেড। আমার কাছে মনে হয়েছে যে এইভাবে করে প্রিপারেশন নিলে প্রিলি এবং রিটেন প্রিপারেশন এট আ টাইম নেওয়া পসিবল। রাইট। সো আমার নিজের এক্সপিরিয়েন্সও আসলে সেটা। তবে আমার সাথে বর্তমানে যারা পরীক্ষা দিচ্ছে তাদের একটু ডিফারেন্স হচ্ছে এটা, আমাদের সময় রিটেনের প্রস্তুতির জন্য মোটামুটি একটা 6 মাসের সময় ছিল। সো কেউ যদি প্রিলিমিনারির প্রস্তুতির সময় খুব বেশি সে জানাশোনা রিটেনের প্রস্তুতি তার নাই এমনও হয়, তাহলে আসলে খুব একটা সমস্যা হতো না, যেটা বর্তমানে সম্ভবই না। বর্তমানে হচ্ছে রিটেন প্রস্তুতির জন্য মাত্র 1 থেকে 1.5 মাস সময় পাওয়া যায়, যেটা আসলে রিটেন প্রস্তুতির সময় না, যেটা হচ্ছে রিটেন পরীক্ষা দেওয়ার সময়, মানে পরীক্ষা দিয়ে সে প্র্যাকটিস করে নিবে এই সময়টা। সো তার প্রস্তুতিটা হচ্ছে আসলে প্রিলিমিনারির সময় থেকেই হচ্ছে নিতে হবে। সো এই জন্য আমাদের সাজেশন হচ্ছে যে ভাইয়ারা যে কথাগুলো বললেন মেনলি, মানে প্রিলিমিনারি পড়ার সময় আমাকে কিছু এক্সট্রা জিনিসপত্র পড়তে হবে, আর প্রিলিমিনারিতে আমি কি পড়বো সেটা বোঝার জন্য আমাকে তো অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, যেখানে আমাকে স্মার্ট সহায় খুবই হেল্প মানে হচ্ছে করতে পারবে আর কি। আমি একটু অ্যাড করবো জায়গাতে, যে আমরা যেরকম সার্কুলারের জন্য অপেক্ষা করে বসে থাকতাম, এখন মনে হয় প্রিপারেশনটা সার্কুলারের আগে থেকে নেওয়া শুরু করা উচিত। মানে এই জিনিসটা বর্তমানে এত বেশি মানে চর্চিত, লাইক 50তম সার্কুলার দেওয়ার সাথে সাথে বললো যে জানুয়ারিতে পরীক্ষা, তার মানে তাকে সার্কুলার দেখে পড়তে বসবে এই সময় তো আর নাই, তার আসলে প্রস্তুতিটা নিতে হবে আরো 3 মাস আগে। সো এটা হচ্ছে রিয়ালিটি আর কি। এখন পরবর্তী সার্কুলারের জন্য হয়তো বা এই বছরের মানে নেক্সট বছরের শুরু থেকে তার প্রস্তুতি শুরু করে ফেলা উচিত, তাহলে হয়তো বা সে 51কে সে টার্গেট করতে পারবে, এরকমটাই আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাদের কাছে থাকবে, সেটা হচ্ছে নিজের দুর্বলতাটা ফাইন্ড করা, এটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করেন? এটা আমি মনে করি এই জার্নিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমি যদি প্রিলি রিটেন দুটার কথা মিলিয়ে বলি, যে আমার তো একটা স্মার্ট মার্ক ক্যারি করতে হবে, প্রিলিতেও আমার 120 বা এরকম একটা মার্ক ক্যারি করতে হবে, রিটেনের ক্ষেত্রেও সেম। তো দেখা গেছে আমি যখন প্রিপারেশন শুরু করি তখন হচ্ছে আমি যদি আমার দুর্বলতাগুলো না জানি, তো সেই ক্ষেত্রে তো আমি আর ফাইন্ড আউট করতে পারতেছি না, ইমপ্রুভমেন্ট করতে পারতেছি না। তো সেই জায়গায় দেখা গেছে আমি মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে হচ্ছে আমি দেখতাম যে আমি কোন জায়গাগুলো ভুল করতেছি। যেমন আমি যখন 200 মার্কের প্রিপারেশন নেও নাই, তখন থেকে আমি 200 মার্কের পরীক্ষা দিতাম, দিয়ে দেখতাম যে আমার কোন সাবজেক্টে কি অবস্থা, প্রিপারেশন ছাড়া কি অবস্থা, আর যেগুলো পড়তেছি এগুলো কি অবস্থা। তো তখন আমার কাছে ডাটা শিট চলে আসতো যে না, আমার এখানে এরটুক অবস্থা, এখানে ইমপ্রুভ করার দরকার নেই, এখানে ইফোর্ট দেওয়ার দরকার নেই, এই জায়গায় ইফোর্ট দেওয়ার দরকার আছে। এটা পুরোটাই আমার কাছে ক্লিয়ার, দেন আমি ওই অনুযায়ী ওইভাবে ইফোর্ট দিতাম। রিটেনের ক্ষেত্রেও সেম। তো সেইভাবে হচ্ছে আমি আমার দুর্বলতা ফাইন্ড আউট করতাম, অ্যান্ড ওইগুলাই হচ্ছে বেশি ফোকাস করতাম, এইভাবে, এই আর কি। আচ্ছা, কাজিমেরও তো আশা করি এক্সপেরিয়েন্সটা সেম। আমারও মোটামুটি একই রকম। যেমন আমি আসলে দুর্বলতাটা ফাইন্ড আউট করতাম যে আমার শক্তিশালী দিক কোন দিক, সেটাকে ফাইন্ড আউট করে যে আচ্ছা ওটা আমি দেখতাম, আচ্ছা এই জায়গা যেহেতু আমার শক্তিশালী দিক আছে, যেমন বিজ্ঞান এবং গণিত, এটা আসলে দেখা যেত যে আসলে গণিতে আমি প্রিপারেশন নিলেও যেরকম মার্ক পাবো, না প্রিপারেশন নিলেও একই রকম মার্ক পাবো, খুব বেশি পার্থক্য তৈরি হয় না। সো আমি ওটাকে এক পাশে সাইড করে বাদ বাকি যে জায়গা আমার জন্য নতুন একদম এক্সপ্লোর করার জায়গা আছে সেই জায়গাগুলোতে, এবং আমি যেখানে ইন্টারেস্ট ফিল করতাম, আমার কাছে মনে হয়েছে যে প্রিপারেশনটাকে ইন্টারেস্ট ফিল না করতে পারলে, গদ বাঁধা যদি পড়তে থাকি তাহলে আসলে কঠিন হয়ে যাবে, হ্যাঁ সময়ও চলে যায়, আবার কঠিনও হয়ে যায়। আমার আবার একটা এক্সপেরিয়েন্স ছিল এরকম, আমার কাছে মনে হতো যেমন ব্যাকরণ যে পার্টটা আছে ওটা আমার কাছে আবার লিটারেচারের থেকে বেটার মানে মনে থাকে বলে মনে হতো আর কি। আবার হচ্ছে ধরো কম্পিউটারের যে পার্টটা আছে
বিজ্ঞানের যে পার্টটা আছে ওটাকে হলো যে আবার আমার বাংলাদেশ আন্তর্জাতিক বা এগুলো থেকে তখন ইজিয়ার বলে মনে হতো আর কি। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে কম্পিউটার বিজ্ঞান এগুলোর জন্য হচ্ছে আমি জিনিসটাকে একদম মানে একটা জিস্ট বানাই ফেলছিলাম যে এগুলো আমার পড়তে হবে, মোটামুটি জিনিসটা আমি বুঝতে পারছি। কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিকে আমাকে অনেক ইলাবোরেটলি পড়তে হয়েছে, কারণ হচ্ছে ওইখানে তো আমি কিছুই জানি না। মানে একটা জিনিসে আমার স্ট্রং পয়েন্ট আছে মানে ওটার আমি কিছু বেসিক জানি, আর একটাতে আমার স্ট্রং পয়েন্ট নাই মানে ওখানে আমি কিছুই জানি না, নতুন করে জানবো। সো তখন দেখা গেছে যে আমি ওইভাবে আমার টাইম বাজেটটা সেট করছি। এটা মনে হয় তোমাদের সাথেও একই, যে টাইম বাজেটটা সেট করা, যে লাইক বাংলাদেশ আন্তর্জাতিকে তো আমার সময় লাগবে, ওখানে আমি সময় দিব, বা বাংলা সাহিত্য ওখানে আমার সময় লাগবে, ওখানে সময় দিব। বাট অন্যগুলোতে হচ্ছে যে আমি টাইমটা সুন্দর মতো একটা বাজেট করে ফেলবো, এই আর কি। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম কিছু জিনিসপত্র যেগুলো আমাদের মধ্যে কমন। একটা হচ্ছে নিজের দুর্বলতা ফাইট করা, আর একটা হচ্ছে প্রস্তুতিটাকে হচ্ছে একটা গুছানো প্রস্তুতি নেওয়া, যেহেতু এটা একটা বিশাল জার্নি, এবং এই জার্নিতে আমরা সর্বোচ্চ শিখরেই সবাই পৌঁছাইতে যাই আমাদের ভাইয়াদের মতো। আচ্ছা, তোমাদের কাছে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা তো নিজেদের স্ট্রং জোন উইক জোনগুলো মোটামুটি ফাইন্ড আউট করছি এইভাবে বিভিন্ন পরীক্ষা দেওয়ার মাধ্যমে। পরীক্ষা দিলাম, দেখা গেল যে এখানে পারলাম, বাংলাদেশে হয়তোবা পারলাম না, ম্যাথে হয়তোবা পারলাম, বুঝলাম যে আমার ম্যাথ হচ্ছে স্ট্রং জোন, বাংলাদেশ উইক জোন, বুঝলাম। কিন্তু এরকম যদি কোনো সিস্টেম থাকতো, যেমন সেখানে আপনি কন্টিনিউয়াস পরীক্ষা দিতে আছেন বা 200 নম্বরের পরীক্ষা দিতে আছেন, অ্যাপসই আপনাকে সাজেস্ট করতেছে যে এটা আপনার স্ট্রং জোন, এটা আপনার উইক জোন, আপনার হচ্ছে এই টপিককে বেশি সময় দেওয়া উচিত, এই টপিকে আপনার কম সময় দিলেও চলবে, এটা যদি আপনাকে একটা অ্যাপসই সাজেস্ট করতো, তাহলে আপনার কি মনে হয় এটা আপনার জন্য আরো বেশি হেল্পফুল হতো? অবশ্যই, এটা অবশ্যই হেল্পফুল হতো, যেহেতু আমি আগেই মেনশন করছিলাম যে আমি এআই ইউজ করা শুরু করি হচ্ছে রিটেনের সময় থেকে। তো সেইখানে কিন্তু আমি ম্যানুয়ালি করতাম, যে আমি ইনপুট দিতাম, আমি আমার ইনপুট অনুযায়ী হচ্ছে আউটপুট পাইতাম। তো এই জায়গায় যদি আমি প্রিলিমিনারিতে এরকম পাইতাম যে একটা স্ট্যাবলিশ সিস্টেম যেটা অটোমেটিক এটা ডিটেক্ট করতেছে, অটোমেটিক আমাকে সবকিছু সাজিয়ে দিতেছে, তাহলে আমার সময় কম লাগতো, আমি আরো গুছাইতে পারতাম নিজেকে, এই আর কি। তাহলে মনে করি যে এটা অবশ্যই সহায়ক হতো। হ্যাঁ, এটা আমারও মতামত এরকমই। মানে হচ্ছে যদি আমার বিষয়টা গুছানো থাকতো, অর্থাৎ আমি কোথায় স্ট্রং, কোনটা আমার স্ট্রং জোন, কোনটা আমার উইক জোন, ওই হিসেবে যদি আমি একটা পার্সোনালাইজড পরীক্ষা দিতে পারতাম, আমার জন্য হচ্ছে যদি ফ্ল্যাশ কার্ড গোছানো থাকতো, তাহলে বিষয়টা খুবই ইজিয়ার হতো আর কি। প্রিয় বিসিএস শিক্ষার্থীরা, তোমাদের বিসিএস প্রস্তুতির জন্য স্মার্ট সহায় অ্যাপে থাকছে নিজস্ব স্ট্রং জোন এবং উইক জোন ডিটেক্ট করে কিভাবে তোমরা প্রস্তুতি নিবে সেটা অনুযায়ী ফ্ল্যাশ কার্ড বা পরীক্ষা প্রস্তুতি, যেখানে তোমরা নিজেদের দুর্বলতা এবং সবলতার অংশটুকু বের করে নিজের মতো করে প্রস্তুতি নিতে পারবে, যেটাকে বলা হয় হচ্ছে পার্সোনালাইজড পরীক্ষা দেওয়ার একটা সিস্টেম। এটাই হচ্ছে আমাদের স্মার্ট সহায় অ্যাপ। তাহলে বিসিএস প্রস্তুতিতে আপনি আমাদের স্মার্ট সহায়ের সাথে থাকুন, এবং স্মার্ট সহায় আপনার সাথে থাকবে, যাতে আপনার বিসিএস প্রস্তুতিটা আরও একটু গোছানো এবং সুন্দর হয়। তোমাদের দুজনের কাছে সর্বশেষ একটা প্রশ্ন থাকছে, সেটা হলো বিসিএস প্রস্তুতির জন্য তো আমরা দেখা যায় যে অনেকেই অনেক ধরনের স্যাক্রিফাইস করে, অনেকেই দেখা যায় যে তোমরা যেমন বললে যে আসলে বলা যাচ্ছে না দিনে কতক্ষণ পড়াশোনা করা হয়েছে, বাট এটা আমি শিওর যে তোমাদের দিনের একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ সময় তোমাদেরকে হচ্ছে পড়াশোনার দিকে দিতে হয়েছে, বা মন চাইছে হয়তো বা কোথাও ঘুরতে যাই, সেটা হয়তো বা করা যায় নাই, মনে হয়েছে যে আমি একটু মানে এই সময়ে একটু অন্য কিছু করি, এটা হয়তো বা করা হয়নি। তো এই যে স্যাক্রিফাইসগুলো, তো এরকম একটা মানে স্টোরি তোমাদের যদি কারো থাকে শেয়ার করতে পারো, যে মানে যেখানে তোমার হয়তো বা ইচ্ছা ছিল যে আমি এটা করব, বাট এটা বাদ দিয়ে হচ্ছে তোমাকে বিসিএস এর প্রস্তুতির জন্য হচ্ছে সময় দিতে হয়েছে। আসলে বিসিএস জানে আমি যেটা বললাম যে আমি আসলে ফার্স্ট বিসিএসেই হচ্ছে আপনার অ্যাডমিন ক্যাডার পাইলাম। তো সেটা হচ্ছে আমি পাশ করার পরে জবে ঢুকে যাই, প্রাইভেট জব করতাম। তো সেই জায়গা থেকে জব কন্টিনিউ করার সময় হচ্ছে 43 অ্যান্ড 44 বিসিএসে হচ্ছে পার্টিসিপেট করি। বাট যেটা হয় জব করে ওইরকমভাবে আমি আসলে ইফোর্ট দিতে পারি নাই। তো যেটা হয় হচ্ছে পরে আমি যখন দেখলাম যে আসলে কিছু করতে পারতেছি না, ইন দ্য মিন টাইম আমার ক্লোজ ফ্রেন্ডরা যাদের সাথে আমি প্রিপারেশন শুরু করেছিলাম, যারা ক্যাডার হয়ে গেছিল তখন, তো অবশ্যই এটা ভালো নিউজ যে আমার ক্লোজ ফ্রেন্ডরা ক্যাডার হয়েছে। বাট নিজের মধ্যে এটা ছিল যে আমি তো আসলে পিছিয়ে পড়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে দেখা গেছে আমি আমার জব স্যাক্রিফাইস করছি, আমি জার্নিতে আসছি, অ্যান্ড তখন আমি সোশ্যাল মিডিয়াতে টোটালি ডিটাচ ছিলাম। আমি যেই ফ্যামিলি ফাংশন আছে সেগুলো থেকে নিজেকে সরাই আনছি,
জাস্ট আমি একটা বোরিং লাইফে চলে আসছি, যেখানে আমার হচ্ছে টার্গেটই ছিল আমার এইম, অ্যান্ড এটা বুঝলাম যে ওয়ান ওয়ে রোড, এই জন্যই, কারণ আমি যেই প্ল্যান করছি আমি এটাতে সাকসেস হইতে চাই। তো সেই জায়গা থেকে আমি একটা লং টাইম কাটাইছি নিজের সাথেই, মেডিটেশন নিজেকেই বুঝাইতাম। অ্যান্ড এই জার্নিতে ফেইলার হচ্ছে নিত্যসঙ্গী, সাকসেসটা হচ্ছে এই জার্নিতে রেয়ার, অ্যান্ড এই সাকসেসটা পাওয়া যায় অনেক সময় পরে। অ্যান্ড এটা আমি পাবো কিনা, এটা আসলে আমি যতদিন না পাই হাতে ততদিন এটা নিশ্চয়তা নাই, এটা শুধুমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবে। সৃষ্টিকর্তাই বলতে পারবে। তো সেই জায়গা থেকে আসলে ওই সময়টা কঠিন ছিল, নিজের সাথেই ছিল, বন্ধু বান্ধব কমে গেছিল। যেখানে আমি ক্যাম্পাসে আমার বিশাল বড় সার্কেল ছিল, সেখান থেকে আমার সার্কেলটা 2-3 জনে চলে আসে। আর আমার কিছু ফ্রেন্ডের নাম মেনশন না করলেই নয়, আমার ফ্রেন্ড আদর, পিয়াল, আজহার, মামুন, ওরা হচ্ছে ততদিনে বিসিএস জার্নিতে অনেক আগে গেছিল আর কি। তো তারা হচ্ছে আমাকে জাস্ট গাইডেন্স দিছে ইনস্ট্রাক্টরের মতো, যে এইটা এটা করতে চাও। তো তাদের দেখানো পথে আমি হেঁটে গেছি, আমি প্রস্তুতি নিছি, অ্যান্ড ফাইনালি আমি সাকসেস হয়েছি, এই আর কি। আচ্ছা, কাজিম যদি কোনো স্টোরি যোগ করতে চাও। আমার স্টোরিটাও কাছাকাছি এরকমই, কিন্তু দেখা গেছে যে করোনার কারণে এমনিতে আসলে সোশ্যাল গ্যাদারিং তখন কম ছিল, তো ওই জিনিসটা ওইভাবে ফেস করা লাগে নাই। আর একটা ব্যাপার হচ্ছে, আমি আসলে চেষ্টা করছি যে এখানে যতখানি ইন্টারেস্ট নেওয়া যায়, কারণ আমি দেখছি যে জিনিসটা বা সিলেবাসটা আসলে হিউজ, সমুদ্রের মতো। তো সময়টা যেহেতু আমরা হিউজ পেতাম তখন, তো এই লম্বা সময়টা আমার কাছে ম্যারাথন মনে হতো, স্প্রিন্ট না। তো স্প্রিন্ট না যেহেতু ম্যারাথন জার্নিটা আমাকে আমি যদি এনজয় করতে না পারি, তাহলে আমি একটা সময় পরে যে কন্টিনিউ করতে পারবো না। সেই জায়গা থেকে আমি আমার যে ইন্টারেস্টের জায়গাগুলো, যেমন আমি আগে থেকে বিতর্ক করতাম, তো সেই জায়গা থেকে আমি কিছু হিস্ট্রি জানতাম, হিস্ট্রি বেসড জায়গাগুলো, যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আমি তখন যেভাবে করে নিজের কি বলবো এটাকে, যে ফ্রি টাইম গুলোকে যেভাবে কাজে লাগাতাম, দেখা যেত যে মুভি দেখতেছি, সেটা আসলে ওই হিস্ট্রি বেসড মুভি দেখতেছি, তার ওখান থেকে আমি ইনফরমেশন নিয়ে নিতে পারতাম। সো আমার কাছে মনে হচ্ছে স্যাক্রিফাইস ওরকম বেশি করা লাগে নাই। আমার গ্রাজুয়েশন 21শে ফেব্রুয়ারিতে, আমি 21-এর ডিসেম্বরেই আবার জয়েন করে ফেলছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ততদিনে। তো তার মধ্যে একটা স্যাক্রিফাইস এখানে এসেছিল, সেটা হচ্ছে 43 বিসিএস এর রিটেন যখন হয়, রিটেনের ডেটটা যখন ঘোষণা করছিল, তো তখন আমার একটা অফার আসছিল যে বিআইএফপিসিএল এ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, ওখানে জয়েন করার জন্য একটা হিউজ স্যালারি অ্যামাউন্ট, আপনি জানবেন আসলে পাওয়ার প্ল্যান্টের চাকরিগুলো। ওটা হচ্ছে স্যাক্রিফাইস করে দেওয়া লাগছে। ওইখানে আসলে বলছিল যে ইন্ডিয়াতে একটা ট্রেনিং হবে 4 মাসের, তো ওই 4 মাসের ট্রেনিং পিরিয়ড আর আমার হচ্ছে রিটেনটা কোইনসাইড করে যায়। ওভারল্যাপ করার কারণে তখন আমি জিজ্ঞেস করলাম যে আমি কি রিটেনটা দেওয়ার জন্য ওখান থেকে ছুটি পাবো কিনা। তখন ওরা বললো যে আপনি যদি বাংলাদেশে থাকতেন ওই সময় তাহলে হয়তো পাওয়া যেত, কিন্তু আপনাকে যেহেতু ওই সময় ইন্ডিয়াতে পাঠানো হবে, আপনি ওখানে জয়েন করলে রিটেন দিতে পারবেন। তো ওই সময় হচ্ছে আমি আসলে এই একটা বড় ডিসিশন নিই, এবং আমার ফ্যামিলি তখন আমাকে সাপোর্ট দিয়েছিল যে ঠিক আছে, যেহেতু মূল একটা টার্গেট আমি নিয়েছি যে আমি শেষটা দেখি যে কতদূর পর্যন্ত যেতে পারি। তো তখন আমি ওই চাকরিটার অফারটা, আমি একদম যেদিন জয়েনিং তার আগের দিন আমার সবকিছু গোছানো ছিল, যেহেতু খুলনা যাওয়ার ছিল, আমার লাগেজ গোছানো ছিল, আমি সকালে উঠে ডিসাইড করলাম যে আমি যাব না। এবং এরপরে আমার মোটামুটি আরো 2-3টা ভাইবা ছিল ইন্টারভিউ, 2-3টা কোনো ইন্টারভিউ তোমার চাকরি হয়নি। মানে তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেটার জন্য আসলে স্যাক্রিফাইসটা করলাম, এটা যদি আমার না হয় লাস্ট পর্যন্ত, তাহলে সারা জীবন তো একটা রিগ্রেট থেকে যাবে যে আমি যে জিনিসটা ছিল সেটা আমি কেন ছেড়ে দিলাম। পরে যাই হোক, সৃষ্টিকর্তার কৃপায় করোনা আসলে বলা যায় যে আসলে ওই স্যাক্রিফাইসটা বেশি দিন, ওই খারাপ লাগাটা বেশি দিন কাজ করেনি, কারণ পরে জয়েন করে ফেললাম। বাট ওইটা আমার কাছে মনে হয় একটা বড় স্যাক্রিফাইস ছিল ওই সময়। ট্রু, এটাই মানে এটা মোটামুটি সবার সাথে কমন, ঘটনাগুলো কমন পড়বে। যেমন আমার জন্য কমন হচ্ছে, আমার ইচ্ছা ছিল আমি প্রথমত বাইরে যাব, এটাই আমার ইচ্ছা ছিল। কিন্তু যখন দেখা গেল বিসিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করলাম, তখন আমি দেখলাম যে না, আসলে একসাথে দুইটা করা আমার জন্য খুব টাফ হয়ে যায় আর কি। এখন আবার অনেকে চেষ্টা করে যে একসাথে দুইটা, মানে যদি বাইরে অ্যাপ্লাই করে রাখা যায়, রাখলো এরকম কিছু একটা। বাট আমার জন্য তখন মনে হচ্ছিল যে এটা খুবই টাফ, কারণ বিসিএস এর প্রস্তুতি একদিকে, আবার এগুলো টোটালি ডিফারেন্ট একটা জিনিস। তো ইট ওয়াজ আ হিউজ স্যাক্রিফাইস ফ্রম মাই সাইড, ডিসাইড করলাম যে না, আমি দেশেই থাকবো এই আর কি। তো আমাদের স্বপ্ন পূরণে আমাদের সাথে আর কেউ না থাক, আমাদের সাথে হচ্ছে স্মার্ট সহায় থাকবে, এবং আপনার প্রস্তুতিতে আপনাকে টপ নচ একটা মানে প্রিপেয়ার করার জন্য হচ্ছে স্মার্ট সহায় সবসময় আপনার সাথে থাকবে। আপনাদের কাছে পরবর্তী যে প্রশ্নটা থাকবে সেটা হলো, আপনি তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের,
আপনিও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। সো এই ক্ষেত্রে আমার যেটা প্রশ্ন সেটা হলো বেশিরভাগ স্টুডেন্টরা তো হচ্ছে অন্যান্য ব্যাকগ্রাউন্ডেরও অনেকে আছে, যদিও আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে যে ইঞ্জিনিয়ার এবং ডাক্তার ওদের সাকসেস রেটটা বেশি, কিন্তু একজন যদি একদম জেনারেল ব্যাকগ্রাউন্ডের হচ্ছে স্টুডেন্ট হয়, তার জন্য আসলে প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত, মানে এই ক্ষেত্রে আপনাদের সাজেশন কি থাকবে আর কি? আমার কাছে যেটা মনে হয় যে আমাদের সামাজিক যে বৈশিষ্ট্য সে অনুযায়ী দেখা যায় যে যে ছেলেটা বা যে মেয়েটা হচ্ছে স্কুল কলেজে একটু ভালো স্টুডেন্ট ছিল, প্রথম সারির স্টুডেন্ট ছিল, যে একটু মনোযোগটা ধরে রাখতে পারছে বেশি, যে যে একটু সিরিয়াস ছিল, খেলাধুলা কম করছে, একটু ইন্ট্রোভার্ট, পড়ালেখায় মনোনিবেশ করছে বেশি, যার রোলে এক ধাপ পিছিয়ে গেলে তখন তাকে বাসা কথাবার্তা শোনা লাগছে, তো তারাই দেখা গেছে যে শেষ পর্যন্ত একটা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বজায় রাখে এবং শেষ পর্যন্ত ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এই পেশাটাই, যেহেতু যে ছোটবেলায় আমরা পড়ি না যে কি হবো এম ইন লাইফ, ডক্টর আর ইঞ্জিনিয়ারিং তো বেশি লেখা আসে, তো সেই প্রেক্ষাপট থেকে ওরা একটু অ্যাডভান্টেজে থাকে, কারণ ওরা আগে থেকে একটু ভালো স্টুডেন্ট, দেখা যায় অঙ্কটা বেসিক 9-10 এর অঙ্কগুলো বা ব্যাকরণটা সে একটু ভালো পারে, ইংরেজি ব্যাকরণ বলেন, বাংলা ব্যাকরণ বলেন, অঙ্কটা বলেন, বিজ্ঞান সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথগুলো সে একটু ভালো পারে, তো সেই জন্য তার একটা বেনিফিট থাকে। তো যারা পরবর্তীতে এই সায়েন্স লাইনে থাকে না, তো তাদের আসলে পরে জেনারেল সাবজেক্টে যারা থাকে তাদের জন্য হয়তো ওই যে 4টা বছর তারা যে একটা গ্যাপের মধ্যে পড়ে যায়, তাদের তো চর্চাটা থাকে না। তো আমার কাছে মনে হয় এই গ্যাপটা পরে একটু একটা কম্পিটিশনের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে না অনেক সময়, অনেক প্রেক্ষাপটে। তো এই জন্য অনেকে দেখা যায় যে তারা কিন্তু পড়াটাও একটু আগে আগে শুরু করতে চায় এবং করেও অনেক সময়, কিন্তু এইটা আবার সত্য যে তারা যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করতেছে সেটা তো সবার কাছে অ্যাভেলেবল এবং সবাই দেখতে পারতেছে এবং সবার জন্য এক, বই তো সবার জন্য এক, আপনি যে বইটা কিনতেছেন আমি যে বইটা কিনতেছি একই বই কিনতেছি, তো তখন ওই গ্যাপটা ফিল আপ করাটা তার জন্য টাফ হয়ে যায়। মানে সে যদি কিছু নতুন করে স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই না করে তাহলে তার জন্য আসলে গ্যাপ ফিল আপ করাটা নিয়ার টু ইম্পসিবল, কারণ আরেকজন তো এসে পড়া শুরু করে ওখানে ধরে ফেলতেছে। হ্যাঁ, ওই গ্যাপটা তো সে সবসময় বজায় রাখতেছে, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তো তার জন্য আসলে কি দরকার, মানে স্পেসিফিক ওই মানুষটার জন্য যে 4 বছর হয়তো অঙ্কটা করে নাই, যে 4 বছর হয়তো সায়েন্সের কোনো সাবজেক্টের সাথে জড়িত ছিল না, তার সাবজেক্ট হয়তো জেনারেল কোনো সাবজেক্ট, তো তাকেও তো ওই জায়গায় কম্পিট করতে হবে। কম্পিট করার জন্য তাকে তো রেসটার মধ্যে একই লাইনে চলে আসতে হবে। আমরা যদি মনে করি যে এরকম যে যখন রেস হয়, স্প্রিন্ট হয় গোল বৃত্তের মধ্যে, যে পরিধির দিকে থাকে আর যে কেন্দ্রের দিকে থাকে, কেন্দ্রের দিকে যে থাকে সে তো একটু আগায় থাকবে, তাহলে তাই পরিধির লোকটাকে আমি একটু আগায় দিই, কারণ তাকে তো বেশি পথ অতিক্রম করে আসতে হবে। তো এই আগানো থাকার জন্য তার যে স্পেশাল নিড পার্সন হিসেবে, ব্যক্তিগত পার্সন হিসেবে, সেই নিডটা মনে হয় ফিল আপ করাটা জরুরি। মানে ওটা ফাইন্ড আউট করে আগে ওটা হচ্ছে ফিল আপ করে আসা জরুরি আর কি, রাইট। আর কমন যে স্ট্র্যাটেজি সেটা ফলো না করাটাই উত্তম, কারণ কমন স্ট্র্যাটেজি তো ইজ কমন ফর এভরিওয়ান, মানে যে হলো যে আগায় আছে তার জন্য আসলে মেইনলি কমনটা প্রযোজ্য, আর যেটা হচ্ছে যে সাপোজ একটু পিছায় আছে তার জন্য হচ্ছে প্রথমে সে কিসে দুর্বল বা কোন জায়গাতে পিছায় আছে ওই গ্যাপটা তার আগে হচ্ছে ফিল আপ করে আসা দরকার আর কি। তোমারও তো এই বক্তব্য। আমি যেটা বলবো যে এটা আসলে একটা ফেয়ার ব্যাটল গ্রাউন্ড বলা যায়, কারণ আমি বলবো যে এখানে সবারই দুর্বলতা থাকে, যে ব্যাকগ্রাউন্ডই হোক না কেন, যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, যেমন আমাদেরও দুর্বলতা আছে। আমরা তো যেমন বাংলাদেশ আন্তর্জাতিক সাহিত্য বিশেষ করে এগুলো কিছুই জানতাম না, জানতাম এগুলো ভুলে গেছি আর কি। ওইটাই আইটার ক্ষেত্রে দেখা গেছে যে আসলে শেক্সপিয়রের কয় ছেলে মেয়ে আছে এটা আমাদের জানতে হয়, শেক্সপিয়র কয়টা বিয়ে করছে এটা মানে এটা আসলে রিলেভেন্ট না, আসেও না, বাট বইয়ে থাকে আমরা পড়ি। তো সেই জায়গা থেকে দেখা যায় যে কিছু কিছু বিষয় আছে, যেমন আমার ক্ষেত্রে আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স খুব বাজে লাগতো পড়তে, আমার বিরক্ত একদম পড়তে পারতাম না। তো হচ্ছে সেখান থেকে আমার এখানে অনেক এক্সট্রা ইফোর্ট দিতে হয়েছে, অ্যান্ড হচ্ছে বাংলা গ্রামার এগুলো তো দেখা গেছে কিছু ইফোর্ট দিতে হয়েছে। তো সেই জায়গা থেকে এগুলো আমার উইক পয়েন্ট ছিল। আর অন্য ব্যাকগ্রাউন্ড যদি কেউ থাকে তাদের দেখা যাবে ম্যাথ সায়েন্স উইক পয়েন্ট। তার মানে আমি দেখতেছি এই জার্নিতে যারা আসতেছে কারো না কারো কোনো এক জায়গায় হচ্ছে উইক পয়েন্ট থাকে, এখানে অল স্কোয়ার খুব কমই আছে। তো সেই জায়গা থেকে এখানে সবাই এখানে জার্নিতে আসলে আমি মনে করি সবাই সবার মতো হচ্ছে কারো কিছু স্ট্রং জোন থাকে, কারো কিছু ল্যাকিংস থাকে, আর এই জার্নিটার বৈশিষ্ট্যই হচ্ছে আমার উইক পয়েন্টগুলো নিয়ে কাজ করা, স্ট্রং জোনগুলোকে আরও স্ট্রং করা, আমার উইকটা যেন অ্যাভারেজের মধ্যে চলে আসে আর স্ট্রং জোনটা যেন আরও স্ট্রং হয়, তাহলে আমি যেন একটা ভালো পারফর্ম করতে পারি, এটাই। আচ্ছা,
আরেকটা হচ্ছে যেমন পরীক্ষা দিল, আপনারাও ধরেন যে পরীক্ষা দিলেন, কিন্তু সব পরীক্ষায় যে কেউ সাকসেস পাবে এমন তো না। যেমন সে হয়তো বা প্রথমটাতে সাকসেস পেল না, এখন সে হয়তো এটার জন্য ভেঙে পড়লো। এখন এই বিষয়টা থেকেও ওভারকাম করে বা উত্তরণ করে সে পরবর্তী ধাপে কিভাবে যাবে, এই ক্ষেত্রে আপনার সাজেশন কি থাকবে? এখানে আমরা বলবো যে আমরা যখন ছোট থাকি, তো একটা মানুষ তো হাঁটা একবারেই শিখে না, হাঁটতে হইলে সে 2-3 বার হোঁচট খাবে। তো এই জার্নিতে আসলে এত কম্পিটিশন, 4 লাখ থেকে হচ্ছে প্রিলির কম্পিটিশন, অ্যান্ড ফাইনালি হচ্ছে যদি জেনারেল ক্যাডার বলতে হয় মাত্র 500 জনের মতো পায় বর্তমান প্রেক্ষাপটে। তো এই জার্নিতে আসলে এটা রিয়ালিটি মাইনেই নিতে হবে যে আমার সাকসেস রেট খুবই লো। সেই জায়গায় আমার পারফর্ম করতে হলে হচ্ছে আমার স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে। সেই জায়গা থেকে হচ্ছে আমার ব্যর্থতা আসবে। আমার যদি ব্যর্থতা আসে, আমি হাল ছেড়ে দিলাম, আমি এখানেই শেষ করে দিলাম, এটা সবচেয়ে ইজি। সবচেয়ে টাফ হচ্ছে আমি হাল ছাড়বো না, আমি দেখি, আমি আবার কাম ব্যাক করবো, আমি এটা নিয়ে কাজ করি। সো আমি ওই টাফেস্ট জিনিসটা যাবো, নিজেকে চ্যালেঞ্জ করব, নিজের যে ইয়া আছে, ক্যাপাবিলিটি আছে, এটাকে পুশ করব। এটাকে পুশ করলে দেখা যাবে তাহলে আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো। লুজার হওয়া ভেরি ইজি, কিন্তু হোঁচট খেয়ে কাম ব্যাক করা এটা ভেরি টাফ, অ্যান্ড ওরাই হচ্ছে উইনার। সো এইভাবেই আমার মনে হয় কাম ব্যাক করা উচিত। ট্রু, এটার সাথে আমিও এগ্রি করতেছি, মানে কাজিমও হচ্ছে এগ্রি করবে। আচ্ছা, একটা প্রশ্ন থাকছে এমন, ধরো কোনো একটা টপিক পড়ছো, বাংলা অথবা বাংলাদেশ আন্তর্জাতিক হতে পারে। এখন এটা হয়তো বা মনে থাকছে না, আজকে পড়লাম আবার পরে গিয়ে ভুলে গেলাম। এই জিনিসটা হচ্ছে ওভারকাম করার জন্য তোমরা হচ্ছে কোন কোন স্ট্র্যাটেজি হচ্ছে ফলো করছো আর কি? আমি যেটা করতাম যে আমার রুমে একটা হোয়াইট বোর্ড ছিল, তো আমি দেখা যেত যে হোয়াইট বোর্ডে লিখে রাখতাম, আচ্ছা সারাদিন 24 ঘন্টাটা থাকতো। আচ্ছা আচ্ছা, মানে ওটা একটা দেখে দিনের আবার জন্য হচ্ছে মনে করা। মনে করার চেষ্টা আমি তো করতাম। প্রচুর ভুলে যেতাম, আমি হচ্ছে এটা করতাম, আমার হচ্ছে আবার ডিফারেন্ট ডিফারেন্ট খাতা থাকতো, আমি ওই খাতায় আবার লিখে রাখতাম যে হচ্ছে আমি আজকে এটা এটা পড়ছি, এর মধ্যে আমার মানে কোন প্রশ্নের আনসার, মানে আমি তো এমসিকিউ ধরে পড়তাম আর কি, এর মধ্যে কোন প্রশ্নের আনসার হচ্ছে যে আমি পারছি, এবং কোনটা পারি নাই, বিশেষ করে কোনটা পারি নাই ওটাতে হচ্ছে আমি মানে রেড মার্ক করে রাখতাম আর কি। তো পরে গিয়ে দেখা যেত, অবশ্য পরে গিয়ে একটু সমস্যা হতো, যদি এরকম কোনো সিস্টেম থাকতো যে আমাকে কোনো ফ্ল্যাশ কার্ড সিস্টেম করে দেওয়া হয়েছে বা কোনো একটা অ্যাপ যদি ফ্ল্যাশ কার্ড সিস্টেম করে, তাহলে হয়তো বা আরো একটু ইজিয়ার হতো জিনিসটা। বাট তখন তো আর এটা ছিল না, তো আমি হচ্ছে ম্যানুয়ালি দাগ দিতাম যে হচ্ছে যে এটা আবার ভুল হয়েছে, এটা আমি পরে এসে আবার দেখবো। তো যেটা হচ্ছে এখন স্মার্ট সহায় আমাদেরকে একটা হেল্প করছে, যে তাদের একটা ফ্ল্যাশ কার্ড সিস্টেম আছে, যেখানে আমাকে একটা প্রশ্ন হয়তো আজকে আমি একবার দেখলাম, পারলাম বা পারলাম না, যদি না পারি তাহলে এটা আমাকে আবার রিপিট করা হবে, তারপর যদি আমি 2বার না পারি তাহলে আমাকে আবার 3বার 4বার রিপিট করা হবে, এর মধ্যে আমি যদি পারি তখন হয়তো বা আমি এই বিষয়টাতে মাস্টার করছি এটা ধরে নেওয়া হবে আর কি। আমার মনে হয় তখন আমরা এটা ম্যানুয়ালি এটা করতাম আর কি। মানে তোমার কি মনে হয়, তুমি কিভাবে কোনো একটা টপিকে মাস্টার করতাম? আপনার সাথে আমার একটা সিমিলারিটিস আছে, সেটা হচ্ছে আমার অনেকগুলো খাতা ছিল। আচ্ছা আচ্ছা একটা খাতা ছিল ভুলের খাতা, আচ্ছা এখানে হচ্ছে আমি আমার ভুলগুলো লিখে রাখতাম। আর একটা খাতা ছিল যেগুলো আমি অ্যান্সার করতাম না, সেই খাতা। তো সেই জায়গা থেকে হচ্ছে আরেকটা ছিল হচ্ছে মানে রিসেন্ট যদি কোনো কিছু আসে ইম্পর্টেন্ট এগুলো, তা আমি হচ্ছে এগুলো লিখে রাখতাম, আর ফ্রি টাইমে হচ্ছে এগুলো দেখতাম, খালি উল্টাইতাম। তো এরকম করতে করতে দেখা যেত আমার এই কাজটা করতে অনেক সময় লাগতো, আমি খুব বিরক্ত হইতাম যে আমার অনেক সময় লাগতেছে, এটা করতে হইতেছে, কি দরকার না করি। কিন্তু মনে হতো না হলে তো আমি আসলে ইমপ্রুভ করতে পারবো না। তো সেই জায়গা থেকে এটা আসলে টাইম কিল করতো, কিন্তু হচ্ছে মানে ইফেক্টিভ ছিল জিনিসটা। ইফেক্টিভ ছিল, লাইট যেটা হচ্ছে যে এখন ফ্ল্যাশ কার্ড সিস্টেম, মানে বর্তমানে যেটাকে আমরা ফ্ল্যাশ কার্ড দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারছি, তখন ওটা খাতার লিখে লিখেছিল আর কি। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলি, বিসিএস এর যে 100 মানে 200 মার্কসের যে পরীক্ষাটা, এটাতে যে মোটামুটি 120-এর মতো পেলে প্রিলি পাস করা যাবে, এরকম একটা যে বিষয় আছে। তো মোটামুটি একটা পার্সন যদি কোনো প্রিপারেশন ছাড়া মোটামুটি বিসিএস এ বসে, সে কিন্তু কত পেতে পারে? 80-90 কিন্তু পাবে, কি মনে হয়? 80-90 মোটামুটি পাবে, তার প্রিপারেশনটা হয়তো বা পরবর্তী 30 বা 40 মার্কসের জন্য। তো এই যে জাস্ট 30 বা 40 মার্কসের জন্য সে নিজেকে আর একটু প্রিপেয়ার করবে। তো এই জন্য যদি তোমরা হচ্ছে কোনো এক্সক্লুসিভ সাজেশন দিতে চাও যে তার হচ্ছে নিজেকে এইভাবে প্রিপেয়ার করা উচিত, মানে এই ক্ষেত্রে তুমি হচ্ছে কি বলবা আর কি? আচ্ছা, তো যেটা হচ্ছে আপনার অনেকেই বিসিএস আসলে না পড়ে দিলেও একটা মার্ক পাওয়া যায় 70-80। তো এই মার্কটা নর্মালি পাওয়া যায়,
কিন্তু এর পরের আমার মনে হয় প্রত্যেক 10 মার্ক বাড়াইতে হইলে প্রচুর পরিশ্রম করতে হয়। তো প্রতি 5 মার্ক বাড়াইতেও প্রচুর। হ্যাঁ, আর যদি সেই মার্কটা 110 ক্রস করে, সেই 1 মার্ক বাড়াইতে অনেক কষ্ট। তো এটা আসলে অবশ্যই এটা টাফ, বাট এখানে আছে স্ট্র্যাটেজিক্যালি আগানো উচিত আর কি। আমরা স্ট্র্যাটেজি ফলো করতে পারি। সেটা হচ্ছে যে আমরা করব কি, যে আসলে যেই জিনিসগুলো আসলে সিলেবাসের জন্য ইম্পর্ট্যান্ট, ওই আমার কোশ্চেন স্টাডি করা, যে কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট আর হচ্ছে কোনগুলো বারবার আসতেছে সেই জায়গাগুলো ফোকাস করা। আর আমাদের হচ্ছে মানে প্রিপারেশনটার ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার কাট থাকতে হবে, যে না আমার টু দ্য পয়েন্ট যাতে হিট করে, না আমার এই টপিকটা থেকে আসতেছে, এই টপিকটা থেকে আসতেছে। পড়লে একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু পড়া যায়, কিন্তু আমি যখন অ্যানালাইসিসটা করে ফেলবো যে আমার এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কম ইম্পর্টেন্ট, তখন হচ্ছে আমার ওই শর্ট টাইমে ওই টপিক ধরে ধরে আগাইলে দেখা যাবে যে আমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবো। এই আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেমন রুটিন করে পড়া। এই রুটিন করে পড়া মানে এটা তো অবশ্যই অ্যাডভান্টেজ আছে, কিন্তু হলো যে ধরো একটা সার্টেন রুটিনে কি সবসময় পড়া সম্ভব? বা যেমন সাপোজ কেউ একজন রুটিন মিস করে ফেললো, এখন সে ডিপ্রেসড হয়ে গেলো যে না আমি তো রুটিন করে পড়তে পারি না, তাহলে এই কেসে আসলে সে কি করবে? রুটিন করে তো পড়া আসলে খুবই বেনিফিশিয়াল, আসলে এটা তো স্বাভাবিক। কারণ আপনি যদি একটা অভ্যাস তৈরি করে ফেলতে পারেন, তাহলে সেই অভ্যাসটি আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। আর আপনি ওই রুটিনটা যদি করেন, তাহলে আপনি সময়ের সবচাইতে ভালো ইউটিলাইজেশনটা করতে পারবেন যতটুকু সম্ভব। আপনার সময়টা, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয়েছে যে টাইম কনস্ট্রেইনটা, মানে আপনার টাইম তো লিমিটেড, কিন্তু পড়ার সিলেবাসটা কিন্তু লিমিটলেস। আপনি সারা জীবন পড়তে পারবেন। শুধু চর্যাপদের উপরেই হয়তো আপনি 2 থেকে 3 মাস প্রিপারেশন নিতে পারবেন, যদি প্রত্যেকটা পদ আপনি পড়তে যান এবং প্রত্যেকটা পদের অর্থ বুঝতে যান। কিন্তু সেটা তো আসলে সম্ভব না। তো সেই জায়গা থেকে আসলে রুটিন করে পড়াটা খুবই বেনিফিশিয়াল, এবং সেই জায়গায় সময়ের কনস্ট্রেইনটাকে করার জন্য, মিট আপ করার জন্য আপনাকে আসলে যে বললাম যেটা, যে এক একজন পার্সনের নিজের যে জায়গাটা, নিজের কোন জায়গা থেকে উন্নতিটা করা দরকার, সেই জিনিসটা ইম্পর্টেন্ট, বোঝা ইম্পর্টেন্ট। এক একজনের প্রিপারেশনের স্টাইল এক এক রকম হবে, কারো মুখস্থ নির্ভরতা বেশি হবে, কারো বোঝার নির্ভরতা বেশি হবে, কারো গণিতের চর্চাটা দরকার বেশি হবে, এক একজনের এক রকম হবে। তো রুটিনটা অবশ্যই ইম্পর্টেন্ট মনে হয়। আচ্ছা, তাহলে তার মানে সে যদি একবার রুটিন ফেলও করে, তাহলে তার উচিত যে আবার নতুন করে রুটিন করে নিজেকে হচ্ছে ওই লাইনে নিয়ে আসা। যে আমি রুটিনে যদি কখনো কোনো কিছু মিস করে ফেলতাম, যে আচ্ছা আমরা ঠিক করছি যে আমরা হচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যে এই টপিকগুলো শেষ করব, 2 দিন করে সময় ভাগ করে নিতাম। কোনো কারণে ধরেন আমার হয়তো কোনো ফ্যামিলি প্রোগ্রাম ছিল, বা কোনো কারণে আমি অসুস্থ ছিলাম, সে কারণে সেই দিনে পড়াটা আমার হয়নি। তা আমি কখনোই আর কি ওই জায়গায় স্টাক থাকতাম না। আমি ধরে নিতাম যে আচ্ছা সেটা হয়নি, আমি যদি আবার শেষ করে যদি সময় পাই তাহলে সেখানে আসবো, আমি কন্টিনিউ করে যেতাম। মানে পিছনে থাকলে আমার কাছে মনে হতো যে আমি যদি বইয়ের পিছনে পাল্টায় উল্টাই, তাহলে আমি স্লো হয়ে যাব। আচ্ছা, মানে তুমি হচ্ছে সামনে আগানোটা হচ্ছে বেশি প্রেফার করতে। হ্যাঁ, এটা মোটামুটি আমার সাথে হচ্ছে মিলে। আমি চিন্তা করতাম যে আগে হচ্ছে মানে আমাকে হচ্ছে পেইসে থাকতে হবে, পেইসে না থাকলে হচ্ছে আমি হারাই যাব, এটা হচ্ছে আমার নিজেরও হচ্ছে মনে হতো আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হলো ধরো তুমি প্রস্তুতি নিচ্ছ, যেমন ধরো যে তুমি সাপোজ বাংলাদেশ পড়া শুরু করলা, বাংলাদেশটা তো অনেক বড় একটা পড়া, তো এক্ষেত্রে তুমি কি করতা? মানে তুমি কি শুধু বাংলাদেশ পড়তা, নাকি এটার সাথে আরো অন্যান্য সাবজেক্ট একসাথে পড়ার একটা বিষয় ছিল? মানে ধরো আজকে বাংলাদেশ পড়লাম, কালকে আন্তর্জাতিক পড়লাম, এরকম, নাকি হতো যে আমি বাংলাদেশে 1 সপ্তাহ পড়লাম, তারপর আবার পরে গিয়ে আন্তর্জাতিক 1 সপ্তাহ পড়লাম, মানে কোনটা বেটার মনে হয়? আমার কাছে মনে হয়েছে যে আমি যদি বাংলাদেশ বিষয়গুলি পড়তে যাই, তাহলে ওইখানে আমার কনসেন্ট্রেশনটা তৈরি হচ্ছে, সেই কনসেন্ট্রেশনটা তৈরি হওয়ার পরে একটা গতি তৈরি হয়। তো ওইখানে আমি কিছুদিন কন্টিনিউ করতাম ওটা নিয়ে। আচ্ছা, এবং আমি একটা জিনিস এখানে অ্যাড করবো, সেটা হচ্ছে আমি চেষ্টা করতাম যে একটু লিঙ্ক করে পড়া, যাতে আমি বাংলাদেশ বিষয়গুলি যখন পড়ছি, তখন যেন আমার ভূগোল বা তার পাশাপাশি আন্তর্জাতিকের কিছু অংশ কভার হয়ে যায়। কমন অংশগুলো আমি আগে পড়তাম, যেমন বাংলাদেশের যে হিস্ট্রি, সেটা পড়তে গেলে উপমহাদেশের হিস্ট্রি পড়া হয়ে যায়, আন্তর্জাতিকের মধ্যে কিছু অংশ চলে আসে। তো আমি ওভাবে করে পড়ার চেষ্টা করতাম, যে যেন আমার মানে একটা পড়া দিয়ে 2টা জায়গা কভার হয়। আবার যে জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, সবসময় আসে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঘাটলে দেখা যায় সংবিধান। আমি বাংলাদেশ বিষয়গুলি পড়তে গেলে প্রতিদিন সংবিধানের 5টা করে অনুচ্ছেদ মুখস্থ করে ফেলতাম। প্রতিদিন যদি 5টা করে পড়েন, তাহলে কিন্তু দেখবেন যে 5টা লাইন মনে রাখতে হচ্ছে। কিন্তু আপনি ধরেন একদিনে পড়তে গেলেন, 2-3টা অধ্যায় পড়তে গেলেন, তাহলে কিন্তু অনুচ্ছেদ অনেকগুলো হয়ে যাবে।
রাইট। অনুচ্ছেদ মানে 300 অনুচ্ছেদ যদি হচ্ছে কেউ এভাবে যদি ভাগ ভাগ করে সে হচ্ছে নেয়, তাহলে 153 অনুচ্ছেদ মোটামুটি শেষ। যদিও 153 অনুচ্ছেদ তো একদমই মুখস্থ করা লাগবে ব্যাপারটা এমন না, মোটামুটি মাথায় রাখলে হচ্ছে হয়। রিটেনের জন্য হয়তো বা ধরে বেঁধে 50টার মতো অনুচ্ছেদ একদম মুখস্থ করে ফেলা দরকার হলে হইতে পারে, এর চেয়ে বেশি সম্ভবত মানে দরকার হয় না আর কি। কিন্তু কেউ যদি হচ্ছে একদিনে সেটা শিখতে যায় তার জন্য খুবই টাফ। কিন্তু সে যদি হচ্ছে ডেইলি কিছু কিছু করে করে হচ্ছে পড়ে, সেটা সংবিধান হোক অথবা আপনি যে কোনো বাংলাদেশ কিছু। আন্তর্জাতিকের যে কোনো টপিক হোক, সে যদি আস্তে আস্তে করে পড়ে তাহলে তার জন্য এটা অ্যাচিভ করা পসিবল আর কি। ওকে, এটা আমার সাথে হচ্ছে ম্যাচ করে, আমি নিজেও হচ্ছে এভাবে করতাম। আরেকটা জিনিস হচ্ছে আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যেমন ইংরেজিতে যে অনেকের দুর্বলতা থাকে, আমি জানি না আপনাদের কেসে, আমার মনে হয় না আপনাদের মানে দুর্বলতা ছিল আর কি। ইংরেজিতে হচ্ছে অনেকের দুর্বলতা থাকে, মানে ইংলিশ গ্রামার হতে পারে, আবার ওয়ার্ডস হইতে পারে, স্পেলিং হইতে পারে। তো আপনাদের কাছে একটা সাজেশন চাইবো যে যদি কারো দুর্বলতা থাকে, ইন দ্যাট কেস সে আসলে কি করবে। যেমন ম্যাথের দুর্বলতার ক্ষেত্রে আমি জানি সাজেশন কি হবে, যে আপনি বলবেন যে কিছু ম্যাথ হচ্ছে আস্তে আস্তে করে করা উচিত, বা হচ্ছে নিয়ম দেখে করা উচিত, বা প্র্যাকটিস করে বোর্ড যাওয়া উচিত, বইগুলো চেক বোর্ড বইগুলো হচ্ছে দেখা উচিত। কিন্তু ইংরেজির ক্ষেত্রে সে আসলে কি করবে? ইংরেজির ক্ষেত্রে আমি যদি বলি যে আসলে ইংরেজি আসলে একটা মানে ফিয়ারের জায়গা অনেকের ক্ষেত্রেই, যে অনেকে বুঝতেই পারে না যে আমি এখানে ইমপ্রুভটা করব কোন জায়গা থেকে। যেমন ইংরেজি আপনার বিভিন্ন ভোকাবুলারি আছে, জিআরই হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি, অনেকে এগুলো থেকে শুরু করে। আমি মনে করি বিসিএস জার্নিতে এগুলা খুব একটা প্রয়োজন নাই। তো আপনার যদি ইংলিশ প্রিপারেশন শুরু করি, আমার ইংরেজি প্রিপারেশন শুরুতেই হচ্ছে আমার বেসিক যেটা দরকার সেটা হচ্ছে গ্রামার। আমার প্রথমে দেখতে হবে যে আমি শুদ্ধভাবে হচ্ছে ইংরেজি লিখতে পারি কিনা। যদি আমি না পারি তাহলে আমার রাইট ফর্ম অফ ভার্বস, আমার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা এই যে সিমিলার টপিকগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার করতে হবে। আমার শুরুতেই দরকার নাই যে আমি কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সে একটা হচ্ছে বাক্য তৈরি করি, সেন্টেন্স বানাবো। আমি সিম্পল দিয়ে শুরু করি। সিম্পল দিয়ে শুরু করে আমি এটা ফিক্স করি যে আমি এখানে কোনো গ্রামাটিক্যালি মিস্টেক করবো না। তো এটা যদি আমি এনশিওর করতে পারি তাহলে দেখা যাবে আমার ভুল হচ্ছে অনেক ক্ষেত্রেই হচ্ছে কমে যাবে। আমি সবসময় চেষ্টা করতাম কি যে আমি বিভিন্ন রিটেনের খাতা দেখতাম, যারা রিটেন দিত, আমি না ওই খাতায় ভুল বের করার চেষ্টা করতাম। বা আমি একটা বইয়ে, ধরেন একটা বইয়ে আমি চেষ্টা করতাম যে এই বইয়ে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যেত যে আমি পারতাম, বের করতে পারতাম। তাহলে আমার যেই একটা টেন্ডেন্সি ছিল যে ভুল বের করার, সেটা অন্য লেখা হোক আমার লেখা হোক, এটা করতে করতে আমি হচ্ছে গ্রামাটিক্যালি হচ্ছে ভুলগুলো বের করতে পারতাম। সেই জায়গা থেকে আমি গ্রামাটিক্যালি অ্যাকুরেট লেখা শুরু করলাম। এরপরে আমার যদি কিছু বেসিক ভোকাবুলারি লাগে, আমি এগুলা নিয়মিত চর্চা করতাম। ভোকাবুলারিটাও আসলে রেগুলার চর্চার বিষয়, রেগুলার চর্চা করতে হবে। আর একটা জিনিস মেনটেন করতাম হচ্ছে রেগুলার ইংলিশ ডেইলি হচ্ছে একটা আর্টিকেল পড়তাম। সেটা করে আমি যখন এটা লং টাইম করতে গেছি, তো তখন দেখা গেছে যে আমি এটা মেক শিওর করতাম আমার ইংরেজি খাতায় একটা গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে না। অ্যান্ড আই ওয়াজ সাকসেসফুল ইন দ্যাট কেস। সো সেই জায়গা থেকে দেখা গেছে আমি এটা পিলি থেকেই মেনটেন করতাম। আমি জানি যে ক্যাডার প্রাপ্তির ক্ষেত্রে ইংরেজি অনেক ভাইটাল রোল প্লে করে। তো এটা আমার মাথায় হচ্ছে পিলি থেকেই ছিল, আমি পিলি থেকেই কাজ করছি। অ্যান্ড আমি যখন রিটেন দিতে গেছি, আমার মনে হয় না আমি কখন 130-এর নিচে পাইছি রিটেনে। মডেল টেস্ট হোক আর মেইন পরীক্ষা তো আমি জানি না। তো সেই ক্ষেত্রে এটা আমার কাজ করছে। আর আমি ইংরেজিতে অনেক ভালো ছিলাম এরকমও না, আমি ইংরেজিতে অ্যাভারেজই ছিলাম। এই আমার যে ইফোর্টগুলো, আমি অনেকগুলা বই পড়তে গেছি, অনেক কিছু ঘাটাঘাটি করে এই যে এখন যেটা বললাম এটা হচ্ছে সামারি। এই সামারিটা করতে যাওয়ার সময় হচ্ছে আমার 4-5টা বই গোথ্রো করতে হয়েছে যে কি করতে গেছি। পরে আমি দেখলাম যে না, এইভাবে যদি করা যায় তাহলে হচ্ছে মোটামুটি একটা ভালোভাবে ইমপ্রুভ করা যায়। আচ্ছা, তার মানে আপনি বুঝতে পারছেন যে প্রথমে আপনি বললেন যে আপনার অবস্থা অ্যাভারেজে ছিল, বাট আপনি যখন এগুলো নিয়ে ওয়ার্ক করছেন, তারপরে হচ্ছে আপনার আউটকামটা আপনি পরীক্ষায় গিয়ে দেখছেন যে আপনার রিটেন পরীক্ষাতে মোটামুটি 130 অ্যাভারেজ, হুইচ ইজ ভেরি গুড। মানে রিটেনে ইংলিশে মানে ইংলিশে রিটেনের মার্কসটা হচ্ছে মোটামুটি বলে দেওয়া যায় যে রিটেনে আপনার একটা ফুট হোল্ড তৈরি করে দেয় আর কি। এটা সব মনে হয় কাজিমও হচ্ছে একমত হবে। আচ্ছা, আরেকটা জিনিস যদি আমি জিজ্ঞাসা করি, যেমন অনেকের ক্ষেত্রে দুর্বলতা থাকে, ম্যাথ নিয়ে আমি একটু কথা বলি। যেমন ম্যাথে যারা হচ্ছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, এখন তাদের কেসে কি যেমন সে একদম বেসিক থেকে কি তার ক্ষেত্রে কি শুরু করা সম্ভব? মানে কতটুকু বেসিক থেকে আসলে সে ফোকাস করবে আর কি? যদি সময় থাকে তাহলে তো সম্ভব। তাহলে একেবারে বেসিক আমি বলবো যে ক্লাস 6 এর বই ঘাটাঘাটি করলে ওখান থেকে 6, 7, 8, 9, 10 যেভাবে করে আসে
একদম যদি ওভাবে করে আসা যায় তাহলে সবচেয়ে বেস্ট হয়, কিন্তু ওই যে সময়ের যে সময়টা থাকে না। বেঁধে দেওয়ার সময় এর মধ্যে প্রিপারেশন নেওয়াটা টাফ হয়ে যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে যারা একদম মানে ম্যাথের বেসিকে যাদের সমস্যা আছে তাদের আসলে 1 বছর আগে থেকে একটা টার্গেট নিয়ে অনেক মোটামুটি একটা লম্বা সময় নিয়ে লম্বা সময় নিয়ে হচ্ছে ম্যাথের বেসিকটা ঠিক যদি করা সে উচিত। সেটা না পারে তাহলে তাকে অন্য কোনো সাবজেক্টে সেই গ্যাপটা ফিল আপ করে ফেলার চেষ্টা করতে হবে। সে ধরে নিতে হবে সেটাও আবার টাফ, কারণ হলো যে সে ম্যাথে প্রিলিমিনারিতে 15-র মতো একটা মার্কস, আর রিটেনে হচ্ছে মোটামুটি মানে 50-র মতো একটা মার্কস। সো এটা তো হিউজ। এখন সে যদি এখানে পিছায় থাকে তাহলে অন্যান্য দিক দিয়ে আসলে আগানোটাও টাফ হয়ে যায়। কিন্তু তারপরে অনেকে আমার কাছে, আমি আগে যাদের সাথে কথাবার্তা বলেছি তাদের অনেক ক্ষেত্রে এবং অনেকগুলো প্রিভিয়াস মার্কশিট দেখেও মানে একটা আইডিয়া পেয়েছে যে যদি দুর্বলতা থাকেও তাদের আসলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। তবে এমন না যে আমি ম্যাথে একদম শূন্য প্রিপারেশন 0 নিয়ে যাব, আমাকে সব জায়গাতেই উন্নতি করার চেষ্টা করতে হবে। কিন্তু যদি আমার দ্বারা সম্ভব নাই হয়, হতেই পারে সবগুলো মানে সবার তো আসলে ক্যাপাসিটি সমান হবে না, এবং একটা লম্বা সময় পড়ালেখা করে আসার পরে স্কুল কলেজ ভার্সিটি চলে আসার পরে আসলে দেখা যায় সবার দ্বারা ওই সবগুলো জিনিস সম্ভব হবে না। একটা মানুষ হয়তো মুখস্থ ভালো করতেই পারবে, আর একটা মানুষ খুব দ্রুত অঙ্কটা বুঝে ফেলতে পারবে। তো দুইজনেরকে আসলে কেউই অ্যাডভান্টেজ পাবে না সেই ক্ষেত্রে। তো তখন ওই যে যার হচ্ছে গণিতে দুর্বলতা রয়ে যাচ্ছে বা ভীতিটা রয়ে যাচ্ছে তাকে চেষ্টা করতে হবে যে আমি ওই ভীতিটা সবচাইতে কতখানি কমাতে পারি, আর সেই সাথে সাথে আমার ওই জিনিসটাকে অ্যাড্রেস করে অন্য কোনো সাবজেক্টে আমি কিভাবে করে নিজেকে অন্যদের থেকে নিয়ে আসতে পারি সেটা আমাকে মানে ওই গ্যাপটা যাতে আমি মেক করে ফেলতে পারি, ওই পথটা আমাকে তৈরি করে রাখতে হবে। বুঝতে পেরেছি। মানে মোটামুটি আপনার সাজেশন হচ্ছে কেউ যদি অ্যাকচুয়ালি অঙ্কে দুর্বল থাকে তাহলে এটাকে তার প্রথমেই একটা উইক পয়েন্ট হিসেবে নির্ধারিত করা, এবং এই উইক পয়েন্টটা বা এই গ্যাপটা ফিল আপ করার জন্য তার অনেক আগে থেকে হচ্ছে একটা স্ট্র্যাটেজি মেক করা, যে আমি আসলে এখানে কত মার্কস চাচ্ছি। একটা পরীক্ষাও দিয়ে দেওয়া যেতে পারে তার জন্য, যে হচ্ছে আমি পরীক্ষা দিয়ে দেখলাম যে আমি আসলে ম্যাথে কত পাই। হ্যাঁ, এটা দেখে তারপর আমি ডিসাইড করলাম যে আমি যদি আমার ম্যাথে এত গ্যাপ থাকে এটা ফিল আপ করার জন্য আমার কি লাগবে আর কি। আচ্ছা, তোমাদের কাছে আমার নেক্সট প্রশ্ন থাকবে, ধরো প্রস্তুতির একদম শেষের দিকে বা সময়ের একদম শেষের দিকে চলে আসলাম, এখন আসলে খুব বেশি সময় নেই, সেটা হয়তো বা 1 মাস বা 2 সপ্তাহ এরকম একটা সময় এখন আমাদের আছে। তো এই সময় যখন আমি প্রস্তুতিটা নিব তখন আসলে আমার স্ট্র্যাটেজিটা কি হবে, বা তখন আসলে আমার কিভাবে মানে যাওয়া উচিত আর কি। আমি যেটা করেছি শেষের দিকে, যখন সময়টা শেষের দিকে চলে আসছে, পরীক্ষাটা প্রায় কাছাকাছি, নকিং এট দ্য ডোর, তো সেই মুহূর্তে আসলে আমি নতুন কোনো কিছু আসলে আর মেমোরাইজ করতে যাইনি। আমি যেগুলো পড়েছি সেগুলোই বারবার করে রিভিশন, বারবার করে পরীক্ষা দেওয়া, চর্চা করা। সেই পরীক্ষা দেখা যেত যে আমি যেগুলো পড়েছি, যেগুলো আমি মনে করতাম যেটা তো আমি পারবোই, খুব সহজ, কিন্তু এবং আমার কাছে যেটা মনে হয় যে আপনি যতটুকু পারবেন সেটা যদি আপনি 100% অ্যাকুরেটলি ওখানে দিয়ে আসতে পারেন তাহলে আপনি টিকবেন, আসলে প্রিলিতে আপনার কাট হবেই। কিন্তু খুব মানে এটা খুব সত্য যে আসলে কেউই মানে এমন কোনো প্রশ্ন থাকে না, মানে এমন কোনো পরীক্ষার্থী থাকে না আসলে যে পরীক্ষা দিয়ে এসে বলতে পারে যে এটাতে আমি পারতাম কিন্তু ভুল হয়ে গেছে। মানে এইটা সবারই ঘটে, এরকম কেউ থাকে না যে এটা বলতেছে না যে আচ্ছা এটা আমি যতগুলো ভুল করছি বা যতগুলো আমি দাগাইতে পারি নাই তার কোনোটাই আমি পারতাম না। দেখা গেছে যে সেখান থেকে সে একটা দুইটা প্রশ্ন থাকে বা 5টা প্রশ্ন থাকে এরকম যে সে ভুল দাগাইছে নেগেটিভ মার্কিং, এবং বিসিএস নেগেটিভ মার্কিং কিন্তু হিউজ 50%। অন্য কোনো কম্পিটিটিভ এক্সামে আমার কাছে মনে হয় না যে এর থেকে বেশি নেগেটিভ মার্কিং আছে আর না। ব্যাংকে বা গুলোতে তো 0.25 থাকে, এখানে তো 50%। দুইটা ভুল হলে আসলে আপনার, এবং আপনি যখন একটা পারা প্রশ্ন ভুল করতেছেন তখন কিন্তু আসলে 1.5 মার্ক কাটা যাচ্ছে। আপনি ওখানেই কিন্তু মোটামুটি কম্পিটিশন থেকে ছুটে যাচ্ছেন, লাইনে বাইরে চলে যাচ্ছে। তা আমি এই জন্য যে চেষ্টা করতাম যে আমার যাতে ওই ভুলের পরিমাণটা কমে আসে। আমি জানি যে আমি 0 করতে পারবো না, এটা হবেই, কিন্তু সেটা যেন কমে আসে। এবং আমি চেষ্টা করতাম যে যখন আমি মডেল টেস্ট দিতাম, মডেল টেস্ট দিয়ে আমি বুঝতে চেষ্টা করতাম যে আমার নেগেটিভ মার্কিং 15টা বা 20টার বেশি যেন প্রশ্ন আমার নেগেটিভ না যায়। 15টা ভুল হবে, আমি ধরে নিতাম যে 15টা ভুল ইজ ইনাফ ফর মি 200টা প্রশ্নের মধ্যে। এবং আমি ওই সময় আমাদের ওই 43-44 বিসিএস দিকে আসলে কাট মার্কস 120-এর আশেপাশে থাকতো। তো আমি দেখতাম যে ওই 120-এর আশেপাশে পাওয়ার জন্য আমার মোটামুটি 15টা সেফ জোন।
কিন্তু এর বেশি যদি আমার নেগেটিভ চলে আসে তাহলে দেখা যেত যে আমার মার্ক আমি অনেক বেশি তোলার পরেও নেগেটিভ হয়ে যাওয়ার কারণে অনেকটাই নেমে যাচ্ছে। তো শেষের দিকে আমি সবসময় ওই রিভিশনের উপরে পারা জিনিসই বারবার চর্চার উপরে গুরুত্ব আরোপ করতাম, নতুন কোনো কিছু আর করতাম না। এটা এখন শান্ত ভাইয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে মানে এটারই সম্পূর্ণ প্রশ্ন, যে সাপোজ আমি ধরলাম যে আমাকে 120-এর মতো পাইতে হবে, ধরলাম আমার কাট মার্ক 120, তো আমাকে এটা পাইতে হবে, তো এটা পাওয়ার জন্য আমার আসলে কতগুলো প্রশ্ন অ্যাটেম্প করা উচিত? বা আপনার কি মনে হয়, মানে আপনি তো অনেকবার পরীক্ষা দিয়েছেন বা আপনি তো সাকসেস পেয়েছেন, সো আপনার কাছে কি মনে হয় যে আসলে আমার কয়টা প্রশ্ন অ্যাটেম্প করলে আমি কিরকম হয়তো বা ভুল করতে পারি, তো আমার কাট মার্কের কাছাকাছি আমাকে পাইতে হবে, এরকম কি করা যায় আর কি? এটা হচ্ছে আপনার, এটা বুঝতে হলে আমাদের প্রচুর মডেল টেস্ট দিতে হবে। প্রথমত মডেল টেস্ট দিয়ে আমার এটা দেখতে হবে যে আমি যতগুলো দাগাই এর কয় পার্সেন্ট ভুল যায়। তো ওই অনুযায়ী আমি যখন অনেকগুলো পরীক্ষা আগে মডেল টেস্ট দিব তখন আমার আইডিয়া থাকবে যে আমি যদি 130টা শিওরের মতো দাগাই এখানে আমার 10-20টা ভুল যায়। তো সেই অনুযায়ী আমি যখন আমার এই ব্যাপারটা বুঝতে পারবো, তো সেই অনুযায়ী হচ্ছে মেন পরীক্ষাও সেমই থাকবে। আমি যেভাবে মডেল টেস্টে দাগাইতাম মেন পরীক্ষা আমি এভাবেই দাগাবো। তাহলে আমি বুঝতে পারবো যে আমার হচ্ছে এর মধ্যে আমি ধরেন যে 100, আমার ক্ষেত্রে যেটা হইতো যে আমি ফার্স্ট অ্যাটেম্প দেখা যেত আমার 130টার মতো শিওর থাকতাম, আর কিছু হচ্ছে 50-50। তো 50-50 থাকতে হচ্ছে আপনার 20টার এরকম সামথিং। তো ওই 50-50 অ্যাটেম্পগুলো আমি হচ্ছে মরাল টেস্ট প্র্যাকটিসের সময় দেখতাম যে আমার 50-50 অ্যাটেম্পগুলো যদি আমি ট্রাই করি ওগুলো আমার আসলে ভুল কেমন আসে। তো আমি দেখি আমার 50-50গুলোও 60-70% হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি 140-50টার মতো দাগাতাম, সেই ক্ষেত্রে দেখা যেত যে ভুল টুল হয়ে আমার 120+ থাকতো। আর বর্তমান প্রেক্ষাপটে আসলে প্রিলিতে 120 বা এগুলা তো মানে কাটমার্ক ফিক্স না, কখনোই ফিক্স না। তো আমি যে মডেল টেস্ট দিয়ে চর্চা করব, তো আমি দেখা গেছে মডেল টেস্টে যদি 150টা দাগাতে পারি তাহলে আমি ভুল গিয়ে যদি আমার 120-25 থাকে, আর এটা যদি একটা ভালো পারফরমেন্স হয় তাহলে আমি বুঝবো মেন পরীক্ষায় বিষয়টা এরকমই, তার মানে কাটমার্কটা এরকম হবে, আমি এরকমই দাগাবো। কিন্তু যদি আমি মেন পরীক্ষায় গিয়ে দেখি যে আমি মডেল টেস্টে দাগাতে পারতাম 150টা কিন্তু মেন পরীক্ষায় দাগাতে পারছি 120টা, তখন আমার ইনস্ট্যান্ট বুঝতে হবে যে প্রশ্ন কঠিন হয়েছে। হ্যাঁ, এখন ওই জায়গায় আমার কাজ করণীয় কি, যে আমার খুব বেশি আর রিস্ক নেওয়ার দরকার নাই, আমি এর মধ্যেই থাকি, এটা বুঝতে পারা। কিন্তু আমি যদি ওই জায়গায় আমি মডেল টেস্টে 150টা দাগাতাম, আমি এখানে 20টা দাগাইছি, তাহলে আমার 30টা দাগাইতে হবে। ওই যে আমি রিস্ক নিয়ে যদি দাগাইতে যাই তো সেইখানে হচ্ছে একটা ট্র্যাপে পড়ে গিয়ে নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে, তো ওইখানে প্রিলি ফেলের সম্ভাবনা থাকে। এটা কিন্তু এবার হইছে না, এটা 47-এ এটা খুব হইছে। অনেক কঠিন প্রশ্ন হয়েছে। যেমন 47-এ আমি হচ্ছে আপনার দেখা গেছে আমি তো প্রচুর পরীক্ষা দিতাম, তো 47 আমি যখন অ্যাটেম্প করি আমি দেখি যে আমার প্লাস মাইনাস নিয়ে হচ্ছে আমার 95 কি 100 থাকে। তো সেই জায়গায় যেখানে 45-46 BCS এ হচ্ছে কাটমার 115-20 ছিল, তো সেটা আমি এক্সাম হলে আমি যখন দেখছি যে আমার মানে নেগেটিভ সবকিছু মিলে 95 কি 100 থাকবে, সো তখন আমি ডিসাইড করছি যে কাটমার্ক এরকমই হবে, আই শুড কোয়াইট, আমি এখানে এক্সামটা ছেড়ে দিই। আমি এটা দিয়েছি, বের হয়ে আসার পরে প্রথম দিন সবাই বলতেছিল কাটমার্ক 100-র উপরে, সো তখন আমার একটু খারাপ লাগতেছিল, তাহলে আমার অ্যানালিসিসটা মনে ভুল ছিল। কিন্তু যখন 2 দিন গেছে দেখি কাটমার্ক 90-তে নেমে আসছে, যখন রেজাল্ট দিল দেখি কাটমার্ক 87-88-ও আসছে। সো বিষয়টা হচ্ছে ওই প্র্যাকটিস করে নিজের মধ্যে ওই গ্যাসটা আনা যে না এটা আসলে কতর মধ্যে হলে সেফ, এই আর কি। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে এই কাজটা করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণ প্রথমে এক্সাম দিতে হবে। মানে আমি যদি ইভেন ফুল প্রিপারেশন নিয়েও ফেলি, আমার হয়তো বা এখন আর 1 বা 2 উইক বাকি আছে, এই অবস্থায় আমাকে আসলে প্রচুর পরীক্ষা দিতে হবে, এবং প্রচুর পরীক্ষা দিয়ে আমার মধ্যে এই মানে সেন্সটা আনতে হবে যে আমার আসলে কতটুকু দাগাইলে আবার কতগুলো ভুল হয়, এবং এই যে ভুলগুলো হচ্ছে অবশ্যই আমি প্রথমে চিন্তা করবো আমার ভুলের পরিমাণ যাতে মিনিমাইজ হয়, আমি কোথায় গিয়ে ভুলটা করি, ভুল যাতে মিনিমাইজ করতে পারি। তারপর তো স্ট্রং জোন উইক জোন অ্যানালাইসিস তো আছেই, সেটার সাথে আমাকে আবার এটাও দেখতে হবে যে আমি আসলে কতটুকু আনসার করলে মানে কতগুলো আমি শিওর হয়ে আনসার করতেছি, এরপর হচ্ছে আমি কতগুলোতে রিস্ক নিচ্ছি, কতটুকু আমি রিস্ক নিব অথবা নিব না, এই অ্যানালাইসিসটা। প্রশ্ন যদি অনেক বেশি সহজ হয় তখন হয়তো আমি রিস্ক নিব, 10-20টা রিস্ক নিব, 150টার কাছাকাছি দাগাবো। কিন্তু যদি পরীক্ষা অনেক কঠিন হয়, 47তমের মতো যদি হচ্ছে প্রশ্ন অনেক কঠিন হয়, তখন কিন্তু আসলে কাটমার্কটা খুব বেশি যাবে না। ইন দ্যাট কেস আমি যদি হচ্ছে রিস্ক নিয়ে একদম মানে না জানা প্রশ্ন অ্যাটেম্প করতে যাই এবং সেখানে যদি আমি নেগেটিভ হই, তাহলে সেটার মাসুল হচ্ছে হয়তো বা দিতে হবে যে সে পরীক্ষায় সিলেক্টেডই হবে না। সো এটা হচ্ছে আসলে করা যাবে না আর কি। সো
মোটামুটি আমরা মনে হয় বুঝতে পারলাম যে, এবং শেষের দিকে গিয়ে যখন আমাদেরকে এই প্রস্তুতিটা নিতে হবে, বারবার করে প্রস্তুতি মানে হচ্ছে প্রিপারেশন বা পরীক্ষা দিয়ে দিয়ে হচ্ছে দেখা, ওই সময় আসলে নতুন কোনো কিছু না দেখে বারবার মানে আমি যা শিখেছি সেটাকে রিভাইজ করা, মানে ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে সেটাকে রিভাইজ করা, বা হলো যে আমি যেখানে ভুল করছি সেই প্রশ্নগুলোকে আমি বারবার দেখার মাধ্যমে রিভাইজ করা, এটা বেশি হচ্ছে জরুরি আর কি। এটা সাথে আশা করি তোমরা হচ্ছে একমত হবা, এটা আমারও মতামত। মানে এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর কি। সর্বশেষ আমি কিছু কথা বলি। 50তম বিসিএস পরীক্ষার্থী বা প্রিলিমিনারি পরীক্ষার্থী আমাদের যারা আছেন, তারা অবশ্যই আমি বলবো এটা মাথায় রাখা উচিত যে প্রিলিমিনারি পরীক্ষার সাথে রিটেন প্রস্তুতির আসলে খুব বেশি সময় থাকবে না। প্রিলিমিনারি পরীক্ষা যদি জানুয়ারির মধ্যে হয়ে যায়, রিটেন হয়তো বা এপ্রিলের মধ্যে হয়ে যেতে পারে। সুতরাং আপনি যখন প্রস্তুতি নিচ্ছেন তখন আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে আসলে প্রিলি পাস করলে হবে না, আপনাকে রিটেন পরীক্ষাটা পর্যন্ত হচ্ছে বসতে হবে বা দিতে হবে। সো আপনার প্রস্তুতিটা এখন থেকে হচ্ছে গুছানো হওয়া উচিত, এবং গুছানো হওয়া উচিত এই কেসে যাতে আপনি প্রিলি প্রস্তুতির সাথে সাথে আপনার যাতে রিটেনের একটা বেসিক প্রস্তুতি হচ্ছে হয়ে যায়, এবং এই প্রস্তুতির শুরু থেকে আপনার হচ্ছে অ্যাটেম্পগুলো সবগুলো গোছানো হওয়া উচিত। অর্থাৎ আপনি রুটিন করে হচ্ছে পড়বেন, আপনি হচ্ছে পড়ার পরে ওই টপিকে হচ্ছে পরীক্ষা দিবেন, এবং পরীক্ষা দিয়ে অবশ্যই নিজেকে যাচাই করে নেবেন যে হচ্ছে আপনার পড়াটা কতটুকু হচ্ছে স্থায়ী হয়েছে, আপনার মনে আছে কিনা। আবার যদি মনে না থাকে, স্মার্ট সহায় অ্যাপে আপনি যখন পরীক্ষা দিবেন, আপনার সাপোজ আপনি যে বিষয়টা হচ্ছে ভুল করেছেন, সেটা হলো আপনাকে পরবর্তীতে আবার রিমাইন্ডার হিসেবে আবার ওই প্রশ্নগুলো ঘুরে ঘুরে আসবে যে আপনি এই প্রশ্নটা পারেন নাই, এই জন্য। তারপর হচ্ছে আমাদের ফ্ল্যাশ কার্ডটা আপনি ইউজ করতে পারেন। ফ্ল্যাশ কার্ডে হচ্ছে আপনি যে বিষয়গুলো হচ্ছে পারেন নাই সেগুলো হচ্ছে আপনাকে আবার ঘুরে ঘুরে মনে করানোর জন্য হচ্ছে প্রশ্নগুলো আবার আসতে থাকবে। তারপর হলো আপনি একদম শেষ মুহূর্তে, সাপোজ আর 2 সপ্তাহ আছে, তখন আপনি আর নতুন কিছু পড়লেন না, আমাদের স্মার্ট সহায় অ্যাপে যে সাজেশনটা থাকবে, এআই বেসড যে সাজেশনটা থাকবে, অর্থাৎ আপনাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে পরবর্তীতে এই বছর মানে 50তমর জন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে, এই যে অ্যানালাইসিসটা থাকবে, আপনি এই অ্যানালাইসিসটার উপর বেসিস করে হচ্ছে নিজেকে ঝালাই করে নিতে পারেন বা নিজের প্রস্তুতিটাকে হচ্ছে গুছায় নিতে পারেন, যাতে হচ্ছে আপনি আনইম্পর্টেন্ট জিনিসগুলোকে একটু কম মনোযোগ দিয়ে, যেগুলো মোর ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে পরীক্ষাতে আসার মতো, সেটাকে হচ্ছে যাতে আপনি বেশি করে হচ্ছে পড়তে পারেন বা প্রস্তুতি নিতে পারেন। এই কেসে যদি তোমরা কোনো কিছু যোগ করতে চাও। আপু আজকে যেভাবে গল্প করেছেন সেটা খুবই মানে ইন্টারেস্টিং ছিল। আসলে আমরা আজকে গল্পের মাধ্যমেই দেখলাম যে আপু যেভাবে প্রশ্ন করেছেন আমাদের উত্তরের মধ্যে দিয়ে চলে এসেছে, যে আমরা কিভাবে প্রস্তুতিটা শুরু করেছিলাম, প্রস্তুতির মাঝামাঝি পর্যায়ে যে ডিপ্রেশনটা, যে হতাশা, যে চ্যালেঞ্জিং সিচুয়েশনগুলো কিভাবে ফেস করলাম, সর্বশেষে কিভাবে করে আমরা আমাদের যে প্রস্তুতির একটা ফাইনাল পর্যায়ে চলে আসলাম, রিভিশন বলেন, প্রিলিমিনারির জন্য, আবার রিটেনের জন্য কিভাবে আমরা প্রিপারেশন নিয়েছি, পুরো জিনিসটা আসলে আজকের যে আড্ডা বলা যায় সেইটার মধ্যে দিয়ে চলে আসছে খুব সুন্দরভাবে। তো আমার সর্বশেষ কথা হবে একটাই, যে এইটা তো দিন শেষ আসলে একটা পরীক্ষাই, তো সেই পরীক্ষায় আসলে সাফল্য থাকবে আবার পরাজয়ও থাকবে, এবং এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টরি কাজ করবে। ইভেন আমরা যখন মানে রিটেনের প্রস্তুতি নিই তখন আমরা দেখি যে বাটারফ্লাই ইফেক্ট বলে একটা ব্যাপার থাকে। তো আপনি পরীক্ষার দিন কোন যানবাহনে করে পরীক্ষা হলে যাচ্ছেন সেইটারও পর্যন্ত একটা ইফেক্ট আসলে থাকে, যে আপনার পরীক্ষা কিরকম হবে। ইভেন আপনি যে জায়গায় যে ডেস্কে বসে পরীক্ষাটা দিচ্ছেন সেই ডেস্কটাও যদি 4টা পায়া সমান না হয় সেটাও আপনার পরীক্ষার রেজাল্টে ইমপ্যাক্ট ফেলতে পারে। এটা তো খুব বড় একটা ইফেক্ট ফেলে বড় লেখার স্পিডের উপরে। এক্স্যাক্টলি। তো সেই জায়গাতে যেহেতু অন্যান্য কোনো সব ফ্যাক্টরের উপর আমাদের যেসব ফ্যাক্টরের উপর আমাদের হাত নেই, তো সেই সব ফ্যাক্টরে তো আমাদের কিছু করারও নেই। যে ফ্যাক্টরটার উপর আমাদের হাত আছে, প্রস্তুতি, সেইখানে যেন আমরা আমাদের 100%টা দিতে পারি, সেটাই আমার কথা থাকবে। এবং ফলাফল যাই হোক, আমার যেন শেষ পর্যন্ত এই জিনিসটা নিজের মধ্যে স্যাটিসফ্যাকশনটা কাজ করে, যে পরীক্ষার্থী হিসেবে যে আমি আমার প্রস্তুতিটা সম্পূর্ণ নিয়ে গেছিলাম। হয়তো রেজাল্টটা কোনো কারণে আমার কাছে আসে নাই, সেটা ভাগ্য বলেন বা অন্যান্য ফ্যাক্টর গুলো যেগুলো বললাম, আমি অসুস্থ হয়ে যেতে পারি পরীক্ষার আগের দিন কোনো কারণে, এটা আমাদের হাতে নাই। তো সেই প্রেক্ষাপটে সেই জিনিসগুলোকে বাদ দিয়ে আমি যেন লাস্টে স্যাটিসফাইড থাকি যে না, আমার প্রস্তুতি ঠিক ছিল, কোনো কারণে আমার রেজাল্ট ভালো হয়নি বা হয়েছে, সেটা ডাজন্ট ম্যাটার, বাট প্রস্তুতিটা যেন নিয়ে আমি সন্তুষ্ট থাকি, এইটাই আমার পরীক্ষার্থীদের কাছে মনে হয় কথা হবে, যে যেন দিন শেষে আমি বলতে পারি যে না, আমি নিজে সন্তুষ্ট। এইটাই আমি ভাই যেটা বলি এটার সাথে একমত, যে নিজের আসলে এই স্যাটিসফ্যাকশনটা থাকা উচিত যে আমার প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না। যদি নিজেকে প্রশ্ন করে বলা হয় যে আমার প্রস্তুতিতে আসলে আমি অ্যান্সার পাই যে না, আমার প্রস্তুতিতে ঘাটতি ছিল,
তাহলে আসলে সেটা আমারই দুর্বলতা। তো সেই জায়গা থেকে আমার প্রিপারেশনে থাকতে হবে টপ নচ। আর পাশাপাশি বিসিএস হচ্ছে মেধাবী, ধৈর্যশীল, and, যারা হচ্ছে জিনিসটা হচ্ছে প্রেশার নিতে পারে তাদের জন্য হচ্ছে এই বিসিএস। সো দিন শেষে সবারই আসলে ধৈর্য বাড়ানো উচিত। আর অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি আসলে কৃতজ্ঞ থাকা উচিত, সৃষ্টিকর্তাকে স্মরণ করা উচিত, কারণ এই সম্পূর্ণ প্রসেসটাতে এই সব কিছুর কম্বিনেশনে হচ্ছে চূড়ান্ত সাকসেস পাওয়া যায় আর কি। এই জন্য হচ্ছে সবসময় ধৈর্যশীল থেকে আসলে লক্ষ্যে অটুট থাকা উচিত, তাহলে আশা করি দিন শেষে চূড়ান্ত লক্ষ্যে সবাই পৌঁছাতে পারবে। প্রিয় বিসিএস পরীক্ষার্থীগণ, আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের জন্য ফলপ্রসূ হবে এবং ভাইয়ারা যেভাবে সাজেশন দিলেন এবং সেই সাথে আপনাদেরও অগ্রজ যারা আপনাদেরকে হচ্ছে বিভিন্ন সাজেশন দিয়েছেন, এই সব কিছু সাজেশন এবং আমাদের স্মার্ট সহায় অ্যাপ, এই সব কিছু নিয়ে আশা করি আপনাদের প্রস্তুতিটা হচ্ছে গোছানো হবে এবং সুন্দর হবে এবং আপনারাও আগামীতে এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে হচ্ছে উন্নতির শিখরে হচ্ছে নিয়ে যেতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা জানাই।